আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আমাদের ক্লাসটি হচ্ছে ইংলিশ প্রনাউন্সিয়েশন অনলাইন লাইভ কোর্সের 54 নাম্বার ক্লাস। বন্ধুরা, আমরা এখন 8 নাম্বার সেকশনে আছি। 8 নাম্বার সেকশনে মূলত আমরা তিনটা কাজ করছি আর কি। মূলত একটা হচ্ছে আমরা পুরো কোর্সের উপর উপর রিভিশন দিচ্ছি। তারপরে আমরা এই 8 নাম্বার সেকশনেই প্র্যাকটিক্যাল রিডিং পড়ব আহ, বই থেকে, এবং সেই সাথে প্রশ্নোত্তর পড়ব, এবং হচ্ছে সমাপনী কিছু কথার মাধ্যমে আমাদের এই কোর্সটা শেষ হতে চলছে ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আজকের ক্লাসটা হচ্ছে আমাদের 54 নম্বরের ক্লাস। এর আগের ক্লাসে আমরা আমাদের কোর্সের রিভিশন ক্লাসের একটা অংশ দেখেছি। গত ক্লাসে মূলত আমরা সেকশন 1 থেকে 6 নাম্বার সেকশন পর্যন্ত রিভিশন করেছি। আজকের ক্লাসে আমরা ইনশাল্লাহ 7 নাম্বার সেকশনের উপর রিভিশন করব, কারণ 7 নাম্বার সেকশনটা এত বড় একটা সেকশন, এখানে এতগুলো টপিক পড়ানো হয়েছে যে এটার জন্যই আমাকে আলাদা ক্লাস ডিজাইন করতে হয়েছে। শুধু তাই না, আচ্ছা, বাকি কথা ক্লাসের ভিতরে বলছি, তখন বুঝতে পারবেন শুধু তাই না বলতে কি বলতে যাচ্ছি। চলুন আমরা স্ক্রিন শেয়ারের মাধ্যমে আমরা আমাদের ক্লাসটি শুরু করি। তো বন্ধুরা, আজকে আমাদের ক্লাসটি হচ্ছে ইংলিশ প্রনাউন্সিয়েশন অনলাইন লাইভ কোর্সের 54 নম্বর ক্লাস। তো প্রতিবারের মতোই আমি মাসুদ পারভেজ আছি আপনাদের সাথে এই কোর্সের ইনস্ট্রাক্টর হিসেবে। আর কোর্সটি আপনাদেরকে অফার করছে আমাদের প্রিয় ইজি ইংলিশ স্কুল। বন্ধুরা, আমরা এখন 54 নম্বর ক্লাসে আছি, সেকশন 8 এর লেকচার 2। আজকের ক্লাসের যে শিরোনাম সেটা হচ্ছে ফুল কোর্স রিভিশন ক্লাস পার্ট 2। ফুল কোর্সের উপর আমাদের রিভিশন চলতেছে। তো পার্ট 2, পার্ট 1 এর আগের ক্লাসে হয়ে গেছে। তো খেয়াল করেন বন্ধুরা, আমাদের যে কোর্স, এই কোর্সটা হচ্ছে ইংরেজি রিডিং শেখার অনলাইন লাইভ কোর্স। অফিসিয়াল নাম হচ্ছে ইংলিশ প্রনাউন্সিয়েশন কোর্স। আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের এই কোর্সটাকে 8টা সেকশনে ভাগ করা হয়েছে। তো 1 থেকে 7 নাম্বার সেকশন পর্যন্তই আমাদের মূল পড়াগুলো ছিল। হ্যাঁ, এবং এর আগের ক্লাসে আমরা 1 থেকে 6 নাম্বার সেকশন পর্যন্ত রিভিশন করেছি। তো আজকে কি বলছিলাম, এর আগের ক্লাসে আমরা 1 থেকে 6 নাম্বার ক্লাস পর্যন্ত রিভিশন করেছি। আর আজকের ক্লাসে আমরা রিভিশন করবো হচ্ছে 7 নাম্বার সেকশনের উপর। ঠিক আছে? আচ্ছা, তো আপনাদেরকে একটু বলি 7 নাম্বার সেকশনে কি কি পড়াইছি, একটু দেখাই কি কি কতগুলো টপিক কভার করছি আমরা 7 নাম্বার সেকশনে। খেয়াল করেন, 7 নাম্বার সেকশনে আমরা আপনাদেরকে পড়াইছি আপনার সি সাউন্ড, জি সাউন্ড, এস সাউন্ড, এটা পড়াইছি। ভাওয়াল হিসেবে ওয়াই এর উচ্চারণ, এটা পড়াইছি। ভার্বের শেষে ইডি যুক্ত শব্দের উচ্চারণ, এটা পড়াইছি। ভার্বের শেষে আইএনজি যুক্ত শব্দের উচ্চারণ, এটা পড়াইছি। তারপরে ইংরেজি শব্দে সাইলেন্ট লেটার, 3টা ক্লাস নেওয়া হয়েছে সাইলেন্ট লেটার উপর, এটা পড়াইছি। তারপর ইংরেজি শব্দে কিউ ইউ এর উচ্চারণ, এটা পড়াইছি। ঠিক আছে? আচ্ছা, তারপরে 3 লেটারের কনসোনেন্ট ব্লেন্ড, এই সেকশন 7 পড়ানো হয়েছে। আর কন্ট্রোল ভাউল সাউন্ডের উপর অ্যাডভান্স ক্লাস, এই সেকশন 7 পড়ানো হয়েছে। কন্ট্রাকশন, কন্ট্রাকশন সেকশন 7 পড়ানো হয়েছে। অ্যাব্রিভিয়েশন, অ্যাক্রোনিম 7 নাম্বার সেকশনে পড়ানো হয়েছে। ব্রিটিশ ইংলিশ ভার্সেস আমেরিকান ইংলিশ কত নাম্বার সেকশনে পড়ানো হয়েছে? 7 নাম্বার সেকশনে পড়ানো হয়েছে। শোয়া সাউন্ড, এই 7 নাম্বার সেকশনে পড়ানো হয়েছে। তারপরে শব্দের ব্যতিক্রমী উচ্চারণ, অর্থাৎ ইংরেজি শব্দ সবসময় কেন রুল অনুসারে উচ্চারণ হয় না, এটা নিয়ে এই 7 নাম্বার সেকশনে আলোচনা করা হয়েছে। বিভিন্ন ধরনের ইংরেজি ফন্ট নিয়ে কথা বলা হয়েছে 7 নাম্বার সেকশনে। 7 দিনের নাম, 12 মাসের নাম এই 7 নাম্বার সেকশনে দেখানো হয়েছে। 1 থেকে কোটি পর্যন্ত গণনা এই 7 নাম্বার সেকশনেই দেখানো হয়েছে। একটা দুটো টপিক মনে করছেন? হিউজ টপিক। চিন্তা করে দেখেন, যেখানে 1 থেকে 6 নাম্বার সেকশন আমরা একটা ক্লাসে কভার করছি, এখানে এই 7 নাম্বার সেকশনে পড়ানোর জন্য আলাদা ক্লাস। শুধু তাই না, ওই যে ক্লাসের শুরুতে বলতেছিলাম শুধু তাই না, শুধু তাই না, আজকের ক্লাসেও এই সবগুলো টপিক আমরা রিভিশন দিতে পারবো না, সম্ভব না। যদি আজকের ক্লাসে সবগুলো টপিক, এই যে 7 নাম্বার সেকশনে যা কিছু পড়াইছে, দেখেন কতগুলো টপিক, দেখেন এই সবগুলো টপিক যদি আমি রিভিশন দিতে চাই 7 নাম্বার ক্লাসে, তাহলে আমার 3 থেকে 4 ঘন্টার ক্লাস নিতে হবে। এই কারণে এই 7 নাম্বার, মানে এই সেকশনটাকেও, 7 নাম্বার সেকশনটাকেও আমরা দুটো ক্লাসে রিভিশন দিব। চিন্তা করেন, প্রথমে আমি ভাবছিলাম যে পুরা কোর্স একটা ক্লাসে রিভিশন দিব। ডিজাইন করতে গিয়ে দেখলাম যে না, অনেক টপিক, 1 থেকে 6 একটা ক্লাসে পড়াবো, আর 7 নাম্বার সেকশন আরেকটা ক্লাসে পড়াবো রিভিশন। এই 7 নাম্বার সেকশন মানে রিভিশন, এই ক্লাসটা ডিজাইন ডিজাইন করতে গিয়ে দেখি 7 নাম্বার সেকশনও এত টপিক, এত টপিক, একটা ক্লাসে সবগুলা টপিক রিভিশন দেওয়া সম্ভব না। এই কারণে আমরা যে কাজটা করব, 7 নাম্বার সেকশনে আমরা মানে আজকের ক্লাসে আর কি, মানে এইটা 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 এইটা, তারপর হচ্ছে আপনার এইটা এইটা,
তারপর হচ্ছে এইটা। এই টপিকগুলো আজকের ক্লাসে আমরা রিভিশন দিব, আর বাকি যেগুলো থাকবে এগুলো পরের ক্লাসে রিভিশন দিব। তার মানে কি, রিভিশনের উপর আমাদের আপনাদের তিনটা ক্লাস পাচ্ছেন। এগুলোকেই বলে উদারতা ভাই। চাইলে এক ক্লাসেও 7 নাম্বার সেকশনটাকে রিভিশন দেওয়া যায়, কিন্তু আপনারা বরাবরই জানেন যে আমি দায় সারা কাজ করি না। খালি দেখাই গেলাম না, কিছুটা হলেও তো আপনাদের মাথায় ঢুকাইতে হবে, তাই না? এই সেম ক্লাসটা কিন্তু আপনি সেদিনও করছিলেন সাকিব ভাই, খুব সম্ভবত। আমি কি বলছিলাম? যে 7 নাম্বার সেকশনটা করে আসেন বলছিলাম না? প্রশ্ন করছে, স্যার 7 নাম্বার সেকশনের ক্লাস তো করি নাই, আমি কি রিভিশন বুঝতে পারবো? আধা আধা বুঝতে পারবেন, পুরোপুরি বুঝতে পারবেন না। আমি কিন্তু ওই দিনও বলছিলাম আপনাকে, মোস্ট প্রবাবলি আপনি প্রশ্নটা করছিলেন যে স্যার আমি কি বুঝতে পারবো কিনা, তো করেন নাই কেন? মাঝখানে কয়দিন টাইম ছিল? হ্যাঁ, মাঝখানে টাইম ছিল না? করতেন। বুঝতে পারবেন, আধা আধা পারবেন, কম পারবেন। যেখানে একটা টপিক আধা ঘন্টা ধরে আলোচনা করা হয়েছে, ওই টপিক আজকে পড়ানো হবে 3 মিনিটে, 4 মিনিটে, 5 মিনিটে। বুঝেন নাই? জি। তো চলেন তাহলে এই 7 নাম্বার সেকশনের রিভিশন শুরু করি। হ্যাঁ, তো প্রথমে আমরা আলোচনা শুরু করব সি এর সাউন্ড দিয়ে। মনে করে দেখেন, সব পড়াইছি আমরা, তাই না? সব পড়াইছি। তো আমরা দেখেছি যে সি এর দুইটা সাউন্ড। কয়টা সাউন্ড? সি এর হচ্ছে দুইটা সাউন্ড, একটা হচ্ছে কয়ের মতো, একটা হচ্ছে দন্ত স, দন্ত স এর মতো, নাকি? দুইটা সাউন্ড। তো প্রশ্ন, কখন ক হবে কখন দন্ত স হবে? খুবই সোজা। সব জায়গায় সি এর উচ্চারণ ক হবে, শুধুমাত্র সি এর পরে ই আই ওয়াই ছাড়া। তার মানে হচ্ছে সি এর পরে যদি ই আই ওয়াই না থাকে, সি এর পরে যদি ই আই ওয়াই না থাকে, তাহলেই সি এর উচ্চারণ কয়ের মতো হবে। ভুরি ভুরি উদাহরণ আছে দেখেন, যেমন ক্যাট আছে, কার্পেট আছে, কোল্ড আছে, কাম আছে, প্রত্যেকটা দেখেন সি এর পরে ই আই ওয়াই নাই। এটা সহজে এভাবে বলা যায়, সি এর পরে ই আই ওয়াই না থাকলে সি এর উচ্চারণ কয়ের মতো হবে। এখন আপনি যদি আলাদা করে বলতে চান, তাহলে ওইভাবে বলতে পারেন, সি এর পর বি থাকলে সি এর উচ্চারণ কয়ের মতো হবে, সি এর পর ডি থাকলে সি এর উচ্চারণ কয়ের মতো হবে, সি এর পর এ থাকলে সি এর উচ্চারণ কয়ের মতো হবে, সি এর পর ও থাকলে সি এর উচ্চারণ কয়ের মতো। এভাবে ভাই বলতে থাকেন আপনি, আনলিমিটেড, তাই না? তো এত চাপ নেওয়ার দরকার নেই, এক কথাতেই এই বিষয়টাকে প্রকাশ করা সম্ভব যে সব জায়গায় সি এর উচ্চারণ ক হবে, মানে সি এর পরে ই আই ওয়াই না থাকলে সি এর উচ্চারণ কয়ের মতো হবে। এদিকে একটু খেয়াল করেন, এই পিকনিক শব্দের মধ্যে সি এর পরে কিন্তু ফাঁকা, কিছু নাই। কিছু নাই মানে কি, এখানে ই আই ওয়াইও নাই। এই কথাটাকে আমরা বিভিন্ন সময় বলছি যে শব্দের শেষে সি এর উচ্চারণ কয়ের মতো হয়। বুঝেন নাই? জি। একই জিনিস আমরা অনেকভাবে বোঝানোর চেষ্টা করছি, খুবই সোজা। এখন আবার কেউ এটা ভাইবেন না যে আমি প্রত্যেকটা ওয়ার্ড ধরে ধরে আপনাদেরকে আবার উচ্চারণ করে দেখাবো। ভাই, এটা রিভিশন ক্লাস, রিভিশন ক্লাস এটা। উদাহরণ দিছি, দেখেন। আচ্ছা, তারপর তাহলে সি এর উচ্চারণ কখন দন্ত স এর মতো হবে? খুবই সোজা, সি এর পরে ই আই ওয়াই থাকলেই সি এর উচ্চারণ দন্ত স। যেমন দেখেন, সেল আছে, পার্সেন্ট, নাইস। এই যে নাইস শব্দের মধ্যে দেখেন, এখানে সি এর উচ্চারণ দন্ত স হয়েছে কারণ পরে ই আছে। তারপর সিভিল, রিসাইট, প্রচুর উদাহরণ আছে, সিটি, সাইকেল। সি এর পরে ই আই ওয়াই থাকলেই সি এর উচ্চারণ দন্ত স এর মতো হবে। যদি আরো বিস্তারিত জানতে চান, যান বড় ক্লাস দেখেন, ওইখানে আরো ডিটেলে বলা আছে। আচ্ছা চলেন, তো সি এর আলোচনা শেষ, মানে রিভিশন শেষ আর কি, আলোচনা না, রিভিশন। তারপরে দেখেন, এবার দেখবো আমরা জি এর সাউন্ড। হ্যাঁ, জি এর সাউন্ড আমরা আলোচনা করেছি। তো আমরা দেখেছি জি এর দুইটা সাউন্ড পাওয়া যায়, একটা হচ্ছে গ এর মতো, আর একটা হচ্ছে বর্গীয় জ এর মতো। কিসের মতো? একটা গ এর মতো, একটা হচ্ছে বর্গীয় জ এর মতো। তো জি এর সাউন্ড কখন গ এর মতো হয়? সব জায়গায় জি এর সাউন্ড গ এর মতো হয় যদি ই আই ওয়াই না থাকে। জি এর পরে ই আই ওয়াই ছাড়া অন্য বাকি যে কোনো কনসোনেন্ট আসলে জি এর উচ্চারণ গ এর মতো হবে। খুবই সহজ, ওই সি এরটা যারা বুঝছেন তাদের জন্য এটা অনেক সহজ। যেমন দেখেন, গ্যাস, তারপরে গেইন আছে, তারপরে গুড আছে, তারপর হচ্ছে গান আছে, তারপরে গ্রিন আছে। দেখেন, সি, জি এর পরে ই আই ওয়াই নাই, জি এর উচ্চারণ গয়ের মতো হবে। দেখেন এখানে, দেখেন বিগ, এখানে জি এর পরে কিছুই নাই। কিছুই নাই এই কথাটার মানে কি, মানে ই আই ওয়াইও নাই, তাই না? ই আই ওয়াইও নাই। আচ্ছা, খুবই সহজ, জি এর পরে ই আই ওয়াই না থাকলেই জি এর উচ্চারণটা গয়ের মতো হবে। আচ্ছা, তারপর দেখেন, তাহলে জি এর উচ্চারণ বর্গীয় জয়ের মতো কখন হবে? জি এর পরে ই আই ওয়াই থাকলে জি এর উচ্চারণ সাধারণত বর্গীয় জয়ের মতো হবে।
আবার বলি, জি এর পরে ই আই ওয়াই না থাকলে সাধারণত জি এর উচ্চারণ বর্গীয় জয়ের মতো হবে। যেমন পেজ, পেজ মানে পৃষ্ঠা, হ্যাঁ। তারপরে জিঞ্জার, জিঞ্জার মানে আদা। তারপরে জিম, জিমনেশিয়ামের সংক্ষিপ্ত আর কি, জিম মানে যেখানে মানুষ ব্যায়াম করে। এনার্জি, এনার্জি মানে কি শক্তি, খেয়াল করেন এখানে জি এর পরে ই আই ওয়াই আছে, এই কারণে জি এর উচ্চারণ কি কিসের মতো হচ্ছে, বর্গীয় জয়ের মতো হচ্ছে। সহজ না? ওই সি এর মতোই নাকি? তবে এখানে একটা কথা আছে, এই যে কথাটা বললাম যে জি এর পরে ই আই ওয়াই থাকলে জি এর উচ্চারণ বর্গীয় জয়ের মতো হবে, এই নিয়মের কিছু ব্যতিক্রম দেখা যায়। ব্যতিক্রম কি? দেখেন, স্ক্রিনে যে শব্দগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্রত্যেকটাতে জি এর পরে ই আই ওয়াই আছে। ই আই ওয়াই মানে ই অথবা আই অথবা ওয়াই আছে, কিন্তু তার থাকা সত্ত্বেও জি এর উচ্চারণ বর্গীয় জয়ের মতো না হয়ে গয়ের মতো হচ্ছে। এই কারণেই বলা হচ্ছে এটা এক্সেপশনস মানে ব্যতিক্রম। যেমন এটা হওয়ার কথা ছিল জেট, হবে গেট। এটা হওয়ার কথা ছিল টাইজার, হচ্ছে টাইগার। তো এই শব্দগুলো আপনাকে একটু মনে রাখতে হবে ভাই। ব্যতিক্রম শব্দগুলো নিয়ে মাথা ঘাটানোর কিছু নাই। হ্যাঁ, মাথা ঘাটানোর এটা আবার কেমন কথা, মাথা ঘামানোর। আচ্ছা, মাথা ঘামানোর কিছু নাই, বুঝছেন? জাস্ট এগুলোকে আয়ত্ত করতে হবে। সি এর উচ্চারণ কখন ক হবে, কখন বর্গীয় জ কখন দন্ত স হবে, ওটা সোজা। কিন্তু জি এর উচ্চারণ কখন গ হবে আর কখন বর্গীয় জ হবে, এটা একটু ট্রিকি মানে একটু সূক্ষ্ম। এজন্য আমাদের ব্যতিক্রমী শব্দগুলো দেখে রাখতে হবে। এখানে যতগুলো সব শব্দ আছে দেখে রাখেন। আর কোর্স শেষ হলে আপনাদের তো আমরা ভোকাবুলারি শিট দিব, ওইখানেও দেখবেন যেসব জায়গায় জি এর পরে ই আই ওয়াই থাকা সত্ত্বেও জি এর উচ্চারণ গয়ের মতো হচ্ছে, লিস্ট দিয়ে দিব আমরা, চিন্তা নেই। বুঝতে পেরেছেন? জি। তারপরে এস এর সাউন্ড। আচ্ছা, খেয়াল করেন, দেখেন এস এর সাধারণত দুইটা সাউন্ড পাওয়া যায়, একটা হচ্ছে এস আর একটা হচ্ছে জেড। বাংলার সাথে তুলনা করলে দন্ত স এবং বর্গীয় জ, এরকম একটা হচ্ছে এরকম। তো এখন প্রশ্ন হচ্ছে এস এর সাউন্ড কখন এস হবে আর কখন জেড হবে, চলেন দেখি। খেয়াল করেন, শব্দের শুরুতে এস সবসময় এস হবে। ওকে, খুবই সহজ। শব্দের শুরুতে যখন এস দেখবেন এস এর সাউন্ড দন্ত স এর মতো হবে। যেমন এখানে আছে স্যাড আছে, এখানে সান আছে, এখানে সাইড আছে, প্রত্যেকটাতে এসটা পিওর এস এর মতো হচ্ছে। তবে আপনাকে মনে রাখতে হবে যে এখানেও কিন্তু শব্দের শুরুতে এস আছে, এখানেও আছে এস, কিন্তু এখানে কিন্তু শুধু এস না, এখানে এইচও আছে। এখন আপনি যদি মুখস্থ রুল মানে অ্যাপ্লাই করে ফেলান যে ভাই এখানে তো এস আছে, এখানে কেন দন্ত স হলো না? আরে ভাই, এস এইচ তো একটা ডায়াগ্রাফস, ডায়াগ্রাফস তো এটার মধ্যে পড়বে না, ডায়াগ্রাফস অনেক শক্তিশালী জিনিস, এখানে তালব্য স এর মতোই হবে। জি, আশা করি বুঝতে পেরেছেন, এটা একটা একটা জিনিস যে শব্দের শুরুতে এস সবসময় এস এর মতো হবে। আরে ভাই, এস সবসময় এসি হবে, অল্প কিছু জায়গায় জেড হবে, ওটা একটু মনে রাখলেই হয়। জি, জেসমিন ব্যাপারে বলেন। আসসালামু আলাইকুম স্যার, আপনি হাত উঠাতে বলেন নাই? না, আমি তো হাত উঠাতে বলি নাই। ও, আমি মনে করছি আপনি হাত উঠাতে বলছেন, যে এই জন্য হাত উঠেছে, স্যার প্রশ্ন নেই আমার। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, হাত উঠালে বললে আরো অনেকেই তুলতো, আপনি একাই তুলছেন, তার মানে হয়তো আপনি ভুল শুনছেন বা ভুল ভাবছেন এমন কিছু একটা। আচ্ছা, এটা হচ্ছে একটা। তারপর খেয়াল করেন, কনসোনেন্ট ব্লেন্ডে এস সবসময় এস হবে। আসলে এগুলা যদি আমি না রাখতাম তাহলেও চলতো, মানে শুধু যদি আমি জেড দেখাইতাম যে কোথায় কোথায় জেড হয়। আরে ভাই, যেখানে জেড হয় ওইখানে জেড, এস এর সাউন্ড যেখানে বর্গীয় জ হয়, এছাড়া বাকি সবই দন্ত স। তারপরে একটু দেখাইছি আর কি, একটু ক্লিয়ার করার জন্য। খেয়াল করেন, কনসোনেন্ট ব্লেন্ডে এস সবসময় এস হবে। যেমন স্ক্যান, স্কিন, রিস্ক, স্লিম, বেস্ট, হ্যাঁ, সবসময় কি হবে, এস হবে। কনসোনেন্ট ব্লেন্ডে সবসময় এস, পিওর এস এর সাউন্ড দিবে। তারপরে দেখেন, এইটা একটু ইম্পর্টেন্ট ভাই, এইটা ইম্পর্টেন্ট, এটা মনে রাখেন, হ্যাঁ, এটা অনেক অনেক জায়গায় কাজে দেয় এটা। এস এর দুই পাশে যদি ভাওয়াল থাকে, মানে এস এর দুই পাশে ভাওয়াল যদি থাকে, আগেও ভাওয়াল পরেও ভাওয়াল, তাহলে এস সাধারণত জেড হবে, মানে জেড এর সাউন্ড দেবে। যেমন দেখেন রোজ, হ্যাঁ, মিউজিক। তারপরে ইজি, এই যে আমাদের প্রতিষ্ঠান ইজি ইংলিশ স্কুল নাকি, ইজি, এখানে ওয়াই কিন্তু ভাওয়াল হিসেবে আসছে। ইজি, ইজি মানে সহজ। তারপর দেখেন, এটাকে আমরা প্রেসিডেন্ট বলি, কিন্তু এটার উচ্চারণ প্রেসিডেন্ট, প্রেজি জি জি, প্রেসিডেন্ট, বুঝছেন? বলেন প্রেসিডেন্ট না করছে কেটে, কত ভুলই তো উচ্চারণ করি আমরা, তাই না? অরিজিনাল হচ্ছে প্রেসিডেন্ট। ওকে, এটা খুবই কার্যকরী একটা রুল, এস এর দুই পাশে ভাওয়াল থাকলে
এস এর সাউন্ডটা জেড এর মতো হবে। তারপর খেয়াল করেন, যদি দেখেন শব্দের শেষে এস ই, তার আগে দুইটা ভাওয়াল, ভাই এস ইটা শব্দের কথা বুঝেন, সব কথা একদম পাই টু পাই লিখে দিতে হবে এমন কোনো কথা নেই। শব্দের শেষে এস ই, শব্দের শেষে এস ই, তার আগে দুইটা ভাওয়াল যদি থাকে, তাহলে এস এর উচ্চারণ এস ও হইতে পারে, জেড ও হইতে পারে, সুনির্দিষ্ট নিয়ম নাই। যেমন এখানে দেখেন, মাউস, মাউস মানে কি? মাউস মানে ইঁদুর, এই যে কম্পিউটারে এটাকে মাউস বলে। এখানে দেখেন শব্দের শেষে এস ই আছে, আগে কিন্তু দুইটা ভাওয়াল আছে, এখানে এসটা এস এর মতো হচ্ছে। অথচ এইদিকে দেখেন প্লিজ, এখানেও এস ই আছে কিন্তু এখানে দুইটা ভাওয়াল আছে, এখানে জেড এর মতো হচ্ছে। তার মানে এটা ধরা বাঁধা কোনো রুল নেই, আপনাকে জাস্ট মানে আয়ত্ত করে নিতে হবে। যেমন এই শব্দটা আমরা তো সবাই প্লিজই বলি, আমরা তো কেউ প্লিজ বলি না, বলি? বলি না, তাই না? তো এইভাবে একটু মনে রাখতে হবে আর কি। জি। আচ্ছা, তো এতক্ষণ যে রুলগুলো বললাম এস এর, এগুলো ছিল খুবই বেসিক রুল, এগুলো একদমই সোজা রুল, এগুলো সবাই পারে। কিন্তু এস এর আসল খেলাটা কোথায় জানেন? এস এর উচ্চারণ এস হবে না জেড হবে, এটার আসল খেলা কোথায়? যখন এসটা শব্দের শেষে আসে, একদম শব্দের শেষে আসে, তখনই হচ্ছে এস এর আসল খেলা। যখন এস শব্দের শেষে থাকে তখন সেই শব্দটাকে বলা হয় এস এন্ডিং ওয়ার্ডস। এস এন্ডিং ওয়ার্ডস কাকে বলে? যে শব্দের শেষে এস আছে সেটাকে বলা হয় এস এন্ডিং ওয়ার্ডস। ধরুন আমি যদি বলি এম এন্ডিং ওয়ার্ডস, তার মানে কি? যে শব্দের শেষে এম আছে। যদি আমি বলি এল এন্ডিং ওয়ার্ডস, তার মানে কি? যে শব্দের শেষে এল আছে। এস এন্ডিং ওয়ার্ডস এই কথার মানে হচ্ছে যে শব্দের শেষে এস আছে। যখন শব্দের শেষে এস থাকবে তখন 50-50 চান্স থাকে ওটা এস হইতে পারে, জেড হইতে পারে। ভাই আপনি আমি শুদ্ধ উচ্চারণ করি না করে সাইডে রাখেন, কিন্তু অরিজিনাল নিয়মটা শুনেন। যখনই শব্দের শেষে এস থাকবে, হ্যাঁ, তখন কি হবে? 50-50 চান্স থাকে এস হইতে পারে, জেড হইতে পারে। এবং শব্দের শেষে এস দিয়ে ভাই হাজার হাজার শব্দ আছে, হাজারে হাজার, চারটাখানি কথা না। এখন আমাদেরকে এমন কিছু একটা শিখতে হবে যেটা দিয়ে শব্দের এই যে হাজার হাজার শব্দের শেষে যে এস আছে ওইটা যেন ক্লিয়ার হয়ে যায়। আমরা শিখছি, আজকে রিভিশন দিব। তো শব্দের শেষে এস থাকলে এস এর উচ্চারণ দন্ত স হবে না, বর্গীয় জয়ের মতো হবে। এটাকে ভেতর থেকে বোঝার জন্য, মুখস্থ বিদ্যা সাইডে রেখে ভেতর থেকে বোঝানোর জন্য আমাদেরকে একটা টপিক সম্পর্কে ধারণা রাখতে হবে। সেই টপিকটা হচ্ছে ভয়েসলেস সাউন্ড এবং হচ্ছে ভয়েস সাউন্ড। কিসের রিভিশন ক্লাস? আমি তো ফুল ক্লাসই নিতেছি। এটা বলে রিভিশন ক্লাস? ভাই রিভিশন ক্লাস কিন্তু পড়ায় যেতেছি, বুঝেন না? আচ্ছা যাক, যা ভুলে গেছেন আশা করি মনে পড়তেছে নাকি? আচ্ছা, তো এস এর সাউন্ড, শব্দের শেষে এস এর সাউন্ড এস হবে না জেড হবে, এটা ভেতর থেকে বোঝার জন্য আমাদেরকে এই টপিকটা সম্পর্কে একটু ধারণা রাখতে হবে যে ভয়েসলেস সাউন্ড কি এবং হচ্ছে ভয়েস সাউন্ড কি। ঠিক আছে, একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। আমরা জানি ইংরেজিতে লেটার হচ্ছে 26টি, কিন্তু ইংরেজিতে সাউন্ড আছে 44টি। এক এক ভাই লিখছে, জি স্যার ক্লাসের মতোই হয়। ভাই বিশ্বাস করেন, চাইলে এই সামারি ক্লাস দিয়ে একটা শর্ট কোর্স বানানো যাবে, বানানো যাবে কিনা বলেন? আপনাদেরকে যে পড়াগুলো আমি 50টা ক্লাসে পড়াইছি, আমি আপনার কি মনে হয় আমি চাইলে 4টা ক্লাসে 5টা ক্লাসে এই কোর্সটাকে আউটপুট ডেলিভারি দিতে পারবো না? পারবো। হ্যাঁ, অনেক ভাবে বিজনেস করা যায়। আমি যদি কাউকে বলি, ধরেন ইউটিউবে আজকে যদি ঘোষণা দেই ইংরেজি রিডিং কোর্স 900 টাকা, ইংরেজি রিডিং কোর্স কত টাকা? 900 টাকা। বা ধরেন আমি বললাম ইংরেজি রিডিং কোর্স 1200 টাকা, হ্যাঁ, কোর্স হবে কয়টা? 5টা। ক্লাস হবে কয়টা? 5টা। কি 5 ক্লাসে আপনার কি মনে হয় আমি কি এই পড়াগুলা ডেলিভারি দিতে পারবো না? ডেফিনেটলি পারবো। কিন্তু কেন এত লম্বা সময়? ভাই আমি জানি আমাদের এখানে অনেক দুর্বল থেকে দুর্বল স্টুডেন্ট আছে, এই কারণেই তো এত কথা। হ্যাঁ, এক স্টুডেন্ট, যখন আমি 42টা ক্লাসের উপরে ক্লাস দিচ্ছিলাম, এক স্টুডেন্ট মানতে রাজি না যে আমি যে এক্সট্রা ক্লাস দিচ্ছি। কারণ তার লজিক হচ্ছে যে স্যার আপনি তো বলছেন যে 8 নাম্বার সেকশন পর্যন্ত থাকবে, তো 8 নাম্বার সেকশন তো এখন শুরুই করেন নাই। আমি বারবার বলতেছি ভাই আমি চাইলে ডেফিনেটলি 40 ক্লাসে 42 ক্লাসে এই কোর্স সমাপ্ত করতে পারবো, বুঝছেন? কিন্তু আপনারা বুঝবেন কি না বুঝবেন সেটার দায়িত্ব আমার না। এই যে 50 50 নাম্বার 50 রোল নাম্বার স্টুডেন্ট,
উনি সাকিব হোসেন, উনি লিখছে যে স্যার 7 নাম্বার সেকশনের একটা ক্লাসও করি নাই, তো আমি কি বুঝবো? আমি ওনাকে কি রিপ্লাই দিছি? ভাই, বুঝতেও পারেন নাও বুঝতে পারেন, 50-50। হ্যাঁ, এই 50-50-র মানসিকতা নিয়ে তো আমি পড়াই না, এমন ভাবে পড়াই যাতে সবাই বুঝতে পারেন। ভাই, মুখে ভাই আমার তো অনেক দোষ আছে, আপনারা জানেন, অবশ্য আমি স্বীকার করি। ভালো গুণগুলো একটু দেখেন, আমার কি ঠেকা পড়ছে মানে এইভাবে ডেলিভারি দেওয়া। একটা সত্যি কথা বলি ভাই, আমার সারা জীবনে আমি কখনো কোনো কাজ আধা আধা করিনি। কোনো কাজ আমি আধা আধা করি না, যেটা করব 100% দিয়ে করি। যদি আমি দায় সারা কাজ করি, আমি নিজেই তৃপ্তি পাবো না, আমার ঘুমটা শান্তির ঘুম হবে না। এই যে স্টাইলে কোর্সটা শেষ করাচ্ছি, চাইছিলাম যে 55 নাম্বার ক্লাস, আরে ভাই 56টা 57টাতে যাবে এই এই কোর্স দেখেন। আজকে হচ্ছে 54, এরপরে 55, এরপরে রিডিং এর 2টা ক্লাস হবে, এরপর 58 নাম্বার ক্লাসে গিয়ে ঠেকবে। খালি দিতেই আছি দিতেই আছি। কোর্সটা শেষ হলে একটা শান্তির ঘুম হবে আমার, যে না, আর যাই হোক, যত বাধা বিপত্তি থাকুক, মানুষের যত কথাই থাকুক না কেন, আমি ভাই আমার 100% দিয়ে শেষ করছি। বুঝছেন? আজকে কত নাম্বার, আমি আপনাদেরকে ঘোষণা দিই, আজকে কত নাম্বার ক্লাস চলতেছে? 54 না? 55 নাম্বার ক্লাস হবে, 56 হবে, 57 হবে, 58 হবে। 58 নাম্বার ক্লাসে গিয়ে কোর্স শেষ হবে। 58 নাম্বার ক্লাসে গিয়ে স্বপ্নেও ভাবি নাই যে এটা এত দূর পর্যন্ত আসবে। আমি এটাও ভাবি নাই যে রিভিশন ক্লাস আমার 3টা ক্লাসে দেওয়া লাগবে। যাক, শুনেন, খেয়াল করেন। তো ইংলিশ লেটার কয়টা? ইংলিশ লেটার হচ্ছে 26টা, রাইট? কিন্তু ইংরেজিতে সাউন্ড আছে 44টা। ভাই, এই কথাগুলো আরো বিস্তারিত বোঝার জন্য মূল ক্লাস দেখা লাগবে। তো ইংরেজিতে সাউন্ড আছে কয়টা? 44টা সাউন্ড আছে। বুঝছেন? সাউন্ড হচ্ছে 44টা। যেমন দেখেন, সিএইচ এর সাউন্ড হচ্ছে চ এর মতো হয়। তারপর টিএইচ এর সাউন্ড থ এর মতো হয়, দ এর মতো হয়। এক একটা লেটার থেকে একাধিক সাউন্ড পাওয়া যায়। তারপরে ডাইগ্রাফস আছে। তো সব মিলে 44টা সাউন্ড। এক একটা ভাওয়াল একাধিক সাউন্ড দেয়, একটা ভাওয়াল একাধিক সাউন্ড দেয়, সোয়া সাউন্ড আছে। এই সব মিলে ইংরেজিতে সাউন্ড 44টা। লেটার তো দেখা যায় তো 26টা, কিন্তু ওই 26টা লেটার থেকে 44টা সাউন্ড বের হয়। বুঝতে পারছেন? আচ্ছা, এই যে 44টা সাউন্ড আছে, একজন বলতেছে যদি 100 হয়ে যায়, না 100 হবে না, এতটা পাগল হয়নি, 58টাই হবে আর কি। আচ্ছা, দেখেন, তো ইংরেজিতে সাউন্ড আছে 44টা। এখন একজনে বলতেছে যে স্যার যদি 100 হয়ে যায়, তখন আমার এখন একটা ফান করে একটা কথা বলতে ইচ্ছা করতেছে, তাহলে আরেকবার কোর্স ফি দিয়েন। যদি 100 হয়ে যায় তাহলে আরেকবার কোর্স ফি দিয়েন আমারে, নাকি? 42টা ক্লাসের কথা বলে সর্বোচ্চ 5টা 6টা 7টা এক্সট্রা ক্লাস দেওয়া যায়। যদি আরো 42টা এক্সট্রা ক্লাস দেয়, তাহলে আবার কোর্স ফি দিবেন। খেয়াল করেন, মজা করলাম আর কি। ইংরেজিতে সাউন্ড আছে 44টা। এই 44টা সাউন্ডকে 2টা ভাগে ভাগ করা যায়। এক ভাগ হচ্ছে ভয়েসলেস সাউন্ড, ভয়েসলেস সাউন্ড হচ্ছে 9টা। আর আরেক ভাগ হচ্ছে ভয়েস সাউন্ড, ভয়েস সাউন্ড হচ্ছে 35টা। ভাই, একদম A to Z বোঝার দরকার নেই, আমাদের এস এর সাউন্ড কখন এস হবে কখন জেড হবে একটু বোঝার জন্য যতটুকু দরকার এতটুকু আমরা দেখবো। খেয়াল করেন, তো ভয়েসলেস সাউন্ড কাকে বলে? ভয়েসলেস সাউন্ড বলে যে সাউন্ড উচ্চারণ করতে গেলে কণ্ঠনালীতে কম্পন অনুভূত হয় না। যে সাউন্ড উচ্চারণ করতে গেলে কণ্ঠনালী কাঁপবে না, সেটাই ভয়েসলেস সাউন্ড। যেমন ভয়েসলেস সাউন্ড, ভয়েসলেস সাউন্ড, ভয়েসলেস সাউন্ড। উপরে 9টা সাউন্ডই ভয়েসলেস সাউন্ড, বুঝেন বা না বুঝেন। এখানে টিএইচ এর সাউন্ড যখন থ হবে, তখন এটা ভয়েসলেস সাউন্ড। এই সাউন্ডগুলো একটু মনে রাখতে হবে। আমরা একটা ছন্দও শিখেছিলাম না, সালাম হাফিজ ফুল পতাকা শামীম চৌধুরী থালা। ওই ছন্দটা আজকের ক্লাসে নাই, কিন্তু মূল ক্লাস আছে, দেখে নিন। এটা হচ্ছে ভয়েসলেস সাউন্ড, মানে কণ্ঠনালী কাঁপবে না। সাউন্ড বের করতে গেলে কণ্ঠনালী ভাইব্রেশন হবে না, এখানে যদি হাত দিয়ে না কাঁপবে না কণ্ঠ। আর ভয়েস সাউন্ড কাকে বলে? কণ্ঠনালীতে কাঁপবে, কম্পন অনুভূত হবে। তো উপরের 9টা ছাড়া, অনেকে আবার ভাবতেছেন যে ভাই এগুলো তো কাঁপে না, তাহলে এখানে কি লিখছে দেখেন, উপরের 9টি ছাড়া বাকি সবগুলো ভয়েস সাউন্ড। এই যে 9টা আছে, এটা তো ভয়েসলেস সাউন্ড। এই যে উপরে যে উদাহরণগুলো আছে, এগুলো তো ভয়েসলেস। এগুলো ছাড়া বাকি সবই কি? ভয়েস সাউন্ড। তো ভয়েস সাউন্ড
35টা ধরে আপনাদের জানার দরকার নেই, এই যে স্ক্রিনে যেগুলো আছে এগুলো একটু জানলেই হবে। বি ডি, তারপর জি জে এল এম এন আর ভি ডাব, ভাই সব লাগে না আসলে। এবং সবগুলো ভাওয়াল সাউন্ড হচ্ছে কি ভয়েস সাউন্ড, শুধু মনে রাখবেন। আচ্ছা, তো তাহলে ভয়েসলেস সাউন্ড এবং ভয়েস সাউন্ড দুটো সম্পর্কে আমাদের জানা হইলো। এক কথায় যদি প্রকাশ করি সেটা হচ্ছে ভয়েসলেস সাউন্ড হচ্ছে কণ্ঠনালীতে কাঁপবে না, আর ভয়েস সাউন্ড হচ্ছে কণ্ঠনালীতে কাঁপবে। বুঝছেন? আরেকটা জিনিস মনে রাখবেন, এস হচ্ছে ভয়েসলেস সাউন্ড, জেড হচ্ছে ভয়েস সাউন্ড। এস কি সাউন্ড? ভয়েসলেস সাউন্ড। জেড কি সাউন্ড? ভয়েস সাউন্ড। ঠিক আছে, ওকে। চলেন আমরা আবার ওই আগের ওই প্রশ্নে চলে যাই। শব্দের শেষে যখন এস থাকে তখন এসটা এস এর মতো হইতে পারে, জেড এর মতো হইতে পারে, 50-50 চান্স আছে। তো চলেন আমরা একটু দেখি যে শব্দের শেষে এস থাকলে কি হয়। খেয়াল করেন, শব্দের শেষে যদি এস থাকে, এই এস এর আগে যদি ভয়েসলেস সাউন্ড থাকে তাহলে এস এর সাউন্ডটা এস হবে। শব্দের শেষে এস এর আগের সাউন্ডটা যদি ভয়েসলেস সাউন্ড হয় তাহলে এস এর সাউন্ডটা কি হবে? এস হবে। যেমন সূত্র দেখাই, খেয়াল করেন। যেমন দেখেন এখানে বিশেষ করে এই সাউন্ডগুলা, এগুলা মানে আরেকটু ক্লিয়ার করে যদি বলি, মানে এই কয়েকটা সাউন্ড যদি আসে, হ্যাঁ, এফ সাউন্ড, পি সাউন্ড, টি সাউন্ড, কে সাউন্ড, তারপর কি টি এইচ সাউন্ড, শব্দের শেষে ধরেন এস আছে, তার আগে যদি এই সাউন্ডগুলো থাকে তাহলে এস এর সাউন্ডটা এস হবে। যেমন দেখেন লিপস, লিপস এস এর সাউন্ডটা পিওর এস হবে, লিপস। তারপর দেখেন ব্যাটস, এস এর সাউন্ডটা পিওর এস হবে, কারণ আমরা একটা কথা বলছিলাম, তেলের সাথে তেল মিশে জলের সাথে জল। টি একটা ভয়েসলেস সাউন্ড। তো এসটাকে যখন আপনি ভয়েসলেস হিসেবে উচ্চারণ করবেন তখনই উচ্চারণটা সুন্দর হবে, নয়তো আপনি এখানে জেড উচ্চারণ করলে ব্যাড, তখন দেখবেন যে টি আর টি নেই, টি ডি হয়ে গেছে। বুঝছেন? ভয়েসলেসের সাথে ভয়েসলেস সাউন্ডটা মিলে, আর ভয়েস সাউন্ডের সাথে ভয়েস সাউন্ড মিলে, এটা হচ্ছে মূল কনসেপ্ট। আর মুখস্থগুলো এইভাবে বলতে পারেন যে টি এর পর এস থাকলে এস এর সাউন্ডটা এস হবে। আচ্ছা, এখানে একটু খেয়াল করেন, এখানে দেখেন এখানে এস এর সাউন্ডটা পিওর এস হবে, কিন্তু আগে কিন্তু ই আছে। আরে ভাই, আগে ই থাকলে কি হবে? ই তো সাইলেন্ট, অরিজিনালি তো আছে কে, এই যে কে আছে অরিজিনালি, লাইক। লাইক শব্দের মধ্যে কি সর্বশেষ সাউন্ডটা কি লাইক, কে না? ই আছে। বোঝার চেষ্টা করতে হবে তো। আমি আমি তো এখানে বলি নাই যে এই লেটার, লেটার এখানে সাউন্ড কথাটা বলেছে, লেটার বলা হয় নাই, সাউন্ড। বুঝছেন? এরকম। তারপর দেখেন মান্থস, মান্থস টি এইচ এর সাউন্ড থয়ের মতো, এই জন্য এস তো এস এর মতো হচ্ছে, বাস। এগুলো আপনারা জানেন, ওকে। তারপর এখন আমরা দেখবো যে এস এর সাউন্ড কখন জেড এর মতো হয়। শব্দের শেষে ধরেন এস আছে, এর আগে যদি ভয়েস সাউন্ড থাকে তাহলে এস এর সাউন্ডটা জেড এর মতো হবে, দ্যাট মিন এস এর সাউন্ডটা জেড এর মতো হবে, কারণ যে মানে জেড একটা ভয়েস সাউন্ড, জেড একটা কি ভয়েস সাউন্ড। তবে খেয়াল রাখবেন ওই ভয়েস সাউন্ড যেন জেড অথবা জে না হয়, এটাই। চলেন আমরা উদাহরণ দেখি, এখানে বেশ কিছু উদাহরণ আছে, খেয়াল করেন। যেমন দেখেন এই উদাহরণটা, বেডস, এটা এসটাকে জেড এর মতো উচ্চারণ, একটা বুঝেন ভাই তাহলে বুঝতে পারবেন। এই যে এসটা আছে না, এই এসটাকে জেড এর মতো উচ্চারণ করতে হবে ভাই, কারণ এর আগে ডি আছে, দেখেন ডি আছে। এখন কথা হলো আপনি যদি এটাকে এস উচ্চারণ করেন তাহলে কি হবে জানেন? তাহলে এই ডিটা ডি থাকবে না, তখন টি এর মতো। আপনি একটু চেষ্টা করে দেখেন, আপনি একটা কাজ করেন, এইটাকে এস এর মতো করে উচ্চারণ করার চেষ্টা করেন। যখনই এই এসটাকে এস এর মতো করে উচ্চারণ করার চেষ্টা করবেন তখন দেখবেন কি যে ডি এর উচ্চারণ বিকৃত হয়ে টি হয়ে গেছে। এই যে মূল শব্দের উচ্চারণ যেন বিকৃতি না ঘটে, মূল শব্দের উচ্চারণ যেন বিকৃতি না ঘটে, এই কারণেই এটাকে জেড এর মতো করে পড়া হয়, যাতে ডি এর উচ্চারণটা ঠিক থাকে। এটাই মূল কনসেপ্ট। আর যদি মুখস্থ করতে চান, কনসেপ্ট না বুঝে যদি মুখস্থ করতে চান, কনসেপ্ট মানে কি ধারণা, মূল জিনিস, মূল জিনিস না বুঝে যদি মুখস্থ করতে চান তাহলে মুখস্থ করেন যে ডি এর পরে এস থাকলে ডি এর সাউন্ড জেড এর মতো হবে। বুঝছেন? এরকম বেলস, রুমস, বুঝছেন? এরকম ডাবস, কাউজ, হ্যাঁ, কাউজ, এরকম কার্স, ফ্যানস, এরকম। ব্যাস, বুঝতে পেরেছেন আশা করি। চলেন শুনেন, তারপর দেখেন আরো আরো আছে। এস এর পরে শব্দের শেষে এস আছে, এর আগে যদি এই সাউন্ড গুলো থাকে তাহলে এস এর সাউন্ড তো জেড হবে, এবং সেই সাথে ওই ই এর সাউন্ডটা শর্ট সাউন্ডে কনভার্ট হবে। যেমন দেখেন আমার মূল শব্দ হচ্ছে রোজ, রোজ, শেষে এস আছে, এই দেখেন এটা কিন্তু জেড সাউন্ড, রোজ।
তাহলে এটার উচ্চারণ হওয়ার কথা রোজিজ, কিন্তু আমরা কি করছিলাম, আমাদের সহজ করার জন্য, ব্যাপারটাকে সহজ করার জন্য আমরা এস দিয়ে উচ্চারণ করতে বলছিলাম, যে ইজ করার দরকার নেই। অরিজিনাল কিন্তু অরিজিনাল উচ্চারণ, এই শব্দের অরিজিনাল উচ্চারণ হচ্ছে রোজিজ, এটার অরিজিনাল উচ্চারণ বাসিজ, এটার অরিজিনাল উচ্চারণ জাজিজ। তো এত শুদ্ধ দরকার নাই, জাজেস বলেন, এস দিয়ে বলেন, নয়তো দেখা যাবে কি যে ইটা যে শর্ট সাউন্ডে কনভার্ট হয়েছে আয়ের, ওটা আবার বাড়তি একটা প্রেশার ক্রিয়েট করবে। দরকার নেই, ই এর শর্ট সাউন্ড দিয়ে পড়েন, ব্রাশেস। তাহলে আমরা এই প্যাটার্নটাকে বা সূত্রটাকে এভাবে বলতে পারি যে এস এর আগে যদি এই সাউন্ডগুলো থাকে তাহলে এস এর সাউন্ডটা জেড এর মতো হবে, ওই আই এর ব্যাপারটা বাদ দেন। ঠিক আছে, তাহলে এস এর সাউন্ডটা কি হবে, জেড এর মতো হবে, বেঞ্চেস, ওয়াচেস, এরকম। বুঝছেন? আচ্ছা, তাহলে কি মানে ই এর শর্ট সাউন্ডটা ঠিক রেখে এস এর সাউন্ডটাকে জেড এর মতো করে উচ্চারণ করতে হবে। আর যখন এটা দেখবেন, এস এর আগে এগুলো দেখবেন, অবশ্যই দেখবেন যে মাঝখানে একটা ই থাকবে, দেখেন একটা ই থাকবে। জি, বুঝতে পেরেছেন আশা করি। আরো বিস্তারিত বুঝতে গেলে মূল ক্লাস দেখে নেবেন। জি, ষাট বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি, যে রোজ যেমন এস এর পরিবর্তে জেড এর সাউন্ড দিচ্ছে, এগুলোর বিপরীতে কি জেড দিয়ে অরিজিনালি কোনো সাউন্ড আছে নাকি স্যার? মানে বুঝিনি। এস দিয়ে, জেড দিয়ে তো রোজ উচ্চারণটা করা যায়, মানে লেখা যাইতো, কিন্তু এটার পরিবর্তে এস দেওয়া হয়েছে। মানে আপনার পড়ানো আমি বুঝছি, কিন্তু আমার একটা কোশ্চেন হয়েছে যে জেড দিয়ে তো লিখতে পারতো, এটা জেড দিয়ে লেখে নাই কেন? আচ্ছা, ওনার প্রশ্ন হচ্ছে যে ধরেন এটা তো জেড দিয়ে লিখতে পারতো, লিখে নাই কেন? আচ্ছা, এখন কথা হয়েছে কি যে, ঠিক আছে ধরেন আমি একটা কথা বলি। ধরেন রোজ মানে কি, রোজ মানে হচ্ছে গোলাপ, জি রোজ মানে হচ্ছে একটা গোলাপ, রোজ জি। মানে গোলাপ, একটা গোলাপ। এখন যদি এই শব্দটাকে আমরা বহুবচন করি তাহলে এস দিয়ে বহুবচন করতে হয়। যেমন ধরেন হ্যাঁ হ্যাঁ। বুক, বুক মানে বই, যদি আপনি জি অনেকগুলো বই বুঝাইতে চান তাহলে একটা এস যুক্ত করতে হয়, এটা জানেন তো নাকি? বুঝতে পেরেছি। শুনছেন জি জি কখনো বুঝতে পেরেছি। এস জি যুক্ত জি করে যে বহুবচন করে? জি জি। এটা জানেন তো, মানে একটা একবচন শব্দকে বহুবচন করার অনেকগুলো পদ্ধতি আছে, তার মধ্যে একটা পদ্ধতি হচ্ছে এস যুক্ত করতে হয়। হ্যাঁ, ঠিক কিনা? জি জি জি। আচ্ছা, তো এমন কোনো সিস্টেম নাই যে শব্দের শেষে জেড যুক্ত করে আপনার বহুবচন করবে, এমন কোনো সিস্টেম ওরা রাখে নাই। যদি রাখতো তাহলে জি অবশ্যই এটা যে মানে যদি ওরা যদি এটা বলে দিত যে যদি শব্দের শেষে আপনার এগুলা থাকে তাহলে বহুবচন করতে গেলে জেড লিখতে হবে, তাহলে আমরা তাই ব্যবহার করতাম। কি বলেন? জি মানে ভাষাটা তো আমরা বানাইনি, বিদেশিরা জি বানাইছে। জি। তারা যদি রুল করে দিত যে যদি কোনো শব্দের শেষে এই লেটার গুলো থাকে, এই ধরনের শব্দকে বহুবচন করতে গেলে শব্দের শেষে জেড লিখতে হবে, তাহলে আমরা জেড লিখতাম। ঠিক কিনা? ও কিন্তু আচ্ছা, নিয়মিত, জি আরে স্যার, ভাই মানে সাথে সাথে কথা বলেন, যে- সাথে সাথে কথা বলেন ভাই, প্রশ্ন করে এভাবে রেসপন্স করতে হবে। আমি তো আপনারই বুঝাইতেছি। তো তারা এমন কোনো নিয়ম করে নাই যে জেড দিয়ে বহুবচন করা যাবে। বহুবচন করা একটা নিয়ম হচ্ছে এস, এই কারণে রোজ শব্দটাকে যখন বহুবচন করা হয় তখন এস দিয়ে করা হয়, কিন্তু উচ্চারণে গিয়ে আবার জেড। বুঝছেন ভাই, ইংরেজি ভাষাটা প্রনাউন্সিয়েশন রুল এত ইজি না। এরকম জি প্রশ্ন স্যার, যদি করেন যে, এরকম প্রশ্ন যদি করেন যে স্যার এস এর পরিবর্তে জেড দিয়ে লেখা যেত, জেড দিয়ে কেন লিখলেন, তাহলে আরো বহুত প্রশ্ন করতে পারবেন। যেমন ধরেন একটা কথার কথা, ধরেন আহ যেমন, যেমন এস সি এ এন, স্ক্যান, এখানে এস সি, চাইলে তো এইভাবে লিখতে পারতো এস কে এ এন, পারতো না ভাই? পারতো কিনা? জি জি। তো তারা লেখে নাই, এটা আমাদের কিছু করার নেই। এখন তারা যদি এমনি লিখতো, স্ক্যান শব্দটা, স্ক্যান বুঝেন তো? কোন দেশে থাকেন আপনি? বাংলাদেশে। বাংলাদেশে। অনেক জায়গায় জি। দেখবেন যে বডি স্ক্যান করে নাকি? হ্যাঁ তো হ্যাঁ। স্ক্যান শব্দটার অরিজিনাল বানান তো এরকম না? জি জি। স্ক্যান শব্দটার অরিজিনাল বানান এরকম। এখন তারা যদি এইভাবে লিখতো তাহলে আমরা এইভাবেই পড়তাম, এই আর কি। এখন আমাদের রুল ফলো করে পড়তে হবে, এটাই, এটাই আমাদের হাতে আছে। জি জি, বলবেন আরো কিছু তাড়াতাড়ি ভাই, রিভিশন ক্লাস। বলেন, আনমিউট করেন, মাইক বন্ধ হয়ে গেছে, বলেন লাস্টে কি বলতেছিলেন ভাই, তাড়াতাড়ি। জি স্যার, আমি এখন ক্লিয়ার যে
জেড এর পরিবর্তে এস কেন দেওয়া হয়? বহুবচন বোঝানোর ক্ষেত্রে এস দেওয়া হয়, এটার মানে উচ্চারণের ক্ষেত্রে আমরা জেড উচ্চারণ করব, এটাই স্যার। ভাই শুনেন শুনেন শুনেন, আমি বহুবচন পড়াইতে আসিনি এখানে, ব্যাপারটাকে ঘোলা করেন না। যদি বেশি প্যাচ লাগে বাদ দেন, এত অ্যাডভান্স জিনিস সবার বোঝা লাগবে না। এই 7 নাম্বার সেকশনের যা পড়াইছি তার অর্ধেকও যদি না পড়ে তারপর আপনার রিডিং পড়তে পারবেন। আমার একটু অ্যালার্জি আছে, তো মানে ওই পারফেকশন, কোনো জিনিস ভালো করে করতে হবে, ভালো করে করতে হবে, এসব কারণে এগুলো নিয়ে আসি। নয়তো এত ছোট ছোট জিনিস আমি কোর্সে নিয়ে আসছি যেগুলো দরকারই ছিল না আমার। আপনাদের সবার প্রতি পরামর্শ হচ্ছে, যদি একান্তই মাথায় না ঢোকে বের করে দেন, চাপ নেওয়া লাগবে না, এগুলো ছাড়াও রিডিং পড়া যায়। আচ্ছা, জি স্যার, বুঝতে পেরেছি। চলেন সামনে সামনে আগে। আচ্ছা, তারপর একটা টপিক দেখেন, এই টপিকটা কোর্সে না রাখলেও চলতো, একটু খোঁজ নিয়ে দেখেন আরো যারা পড়ায় এই টপিকটা আছে কিনা তাদের কোর্সে। টপিকটা কি খেয়াল করেন যে একই শব্দ যদি ভার্ব হিসেবে ব্যবহার হয় তখন এসটা জেড হয়, ওই শব্দটায় যদি নাউন অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয় তখন সেটা এস হয়। এখন যদি প্রশ্ন করেন যে ভাই নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব কাকে বলে, ভাই ওটা তো রিডিং এর ব্যাপার, কথাটা মনে রাখেন, কোথাও না এখন কাজে না দিক, যখন কোথাও সেন্টেন্স মেক করবেন, গ্রামার শিখবেন, তখন কাজে লাগবে। বুঝেন নাই? আচ্ছা দেখেন, এই যে শব্দটা ক্লোজ, ক্লোজ মানে বন্ধ করা, যখন আপনি বন্ধ করা অর্থে নিবেন তখন এই এসটা জেড এর মতো হবে। কিন্তু আপনি যখন ঘনিষ্ঠ অর্থ বুঝাবেন, ক্লোজ, তখন এটা এস দিয়ে আসবে। তারপর দেখেন এক্সকিউজ একটা শব্দ, যখন আপনি মাফ চাওয়া অর্থ বুঝাবেন, যেমন এক্সকিউজ মি আমরা বলি, মানে যখন এটা একটা ভার্ব হিসেবে নিবেন, অর্থটা ভার্ব বলতে কি বোঝায়, এমন শব্দ যেটা দিয়ে কাজ করা বোঝায়, সেটাই হচ্ছে ভার্ব, তখন এটা জেড এর মতো হবে। আর যদি আপনি এক্সকিউজ মানে অজুহাত এটার ইংরেজি হিসেবে নেন তখন তখন এস হিসেবে হবে। আরে ভাই, এই টপিক গুলা অনার্স মাস্টার স্টুডেন্টরাও জানে না, না জানাটা দোষ না ভাই, এগুলো জানা জরুরিও না, আমি বলতেছি ভাই এগুলো ছাড়াও রিডিং পড়া যায় ভাই, ভালোর শেষ নাই, অনেক ভালো করতে যাই জন্য এগুলো নিয়ে আসি আমি। তারপর দেখেন এই শব্দটা ইউজ, যখন আপনি ব্যবহার করা অর্থ বুঝাবেন মানে ভার্ব হিসেবে ব্যবহার বুঝাবেন, তখন এই এসটা জেড এর মতো হবে। আর যখন আপনি শুধু ব্যবহার নাউন হিসেবে নিবেন তখন এটা এস এর মতো হবে। বুঝছেন? একটু মনে রাখেন, এখন না বুঝলেও পরবর্তীতে বুঝবেন, যখন মানে কোনো জায়গায় গিয়ে বুঝবেন যে না এরকম একটা কাহিনী আছে। চলেন সামনে আগে। তারপর দেখেন আরেকটা কথা, যখন কোনো ভার্বের শেষে আইএসই দেখবেন তখন ওই এসটা ডেফিনেটলি জেড এর মতো হবে। যেমন এক্সারসাইজ, দেখেন আইএসসি আছে, সারপ্রাইজ আইএসসি, রাইজ আইএসসি। এখন যদি বলেন যে ভাই ভার্ব কেমনে বুঝবো, অর্থ বোঝা লাগবে, অর্থ ছাড়া আপনি ভার্ব বুঝবেন না। কি বললাম ভাই? অর্থ ছাড়া ভার্ব আসলে দেখা চেনার জিনিস না যে আপনি চোখ দিয়ে দেখে ভার্ব চিনবেন, অর্থ বুঝবেন। যেমন আপনার এক্সারসাইজ মানে কি, অনুশীলন করা, এটা একটা ভার্ব, এটা একটা কাজ, অর্থ দিয়ে বুঝতে হবে। সেন্টেন্স মেক করে নিয়েন ভাই, আমার কাছ থেকে করে না, এটা শুধু রিডিং শিখে কিছুই করতে পারবেন না, সেন্টেন্স মেক করা লাগবে, শেখা লাগবে। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছেন। এই আর কি, মানে ভার্বের শেষে যখন আই এসি দেখবেন এসটা জেড এর মতো সাউন্ড দেবে। ওকে, নেক্সট। তারপরে আরো কিছু শব্দ আছে যেগুলা রুল ফলো করুক না করুক জেড এর মতো হবে, যেমন ইজ, হিজ, অ্যাজ, হ্যাজ, ওয়াজ, ওয়াইজ, এগুলো প্রত্যেকটা কি এসটা জেড এর মতো সাউন্ড দিবে, এগুলো আপনাদেরকে মনে রাখতে হবে। হ্যাঁ, ওই কোর্সের শুরু থেকে বলছে হিজ, কোর্সের শুরুতে বলছে ইজ, মনে রাখতে হবে। ব্যাস, এরকম খুচরা শব্দগুলো মনে রাখতে হবে। তারপর খেয়াল করেন, শুনেন, এস এর সাউন্ড যেখানে জেড হয়, অনেক জায়গায় জেড উচ্চারণ না করলে সমস্যা হয় না, কিন্তু এমন কিছু জায়গা আছে যেখানে এস এর সাউন্ড জেড উচ্চারণ করতেই হবে, নয়তো ঝামেলা আছে। কি ঝামেলা? অর্থের পরিবর্তন নিতে পারে। এই কথাটাকে বলা হচ্ছে যে এস উচ্চারণ মানে জেড উচ্চারণ না করলে বিপদ আছে। দেখেন খেয়াল করেন, যেমন এটা দেখেন আইস, আইজ, আইজ মানে চোখ, মানে একাধিক চোখ আর কি। তো এটাকে যদি আপনি এসটাকে জেড উচ্চারণ না করেন তাহলে আইস মনে হবে, আইস মানে বরফ। তারপর এটার উচ্চারণ হচ্ছে রাইজ, রাইজ মানে জেগে ওঠা। এখন আপনি যদি এটাকে এস উচ্চারণ না করেন, তেরামি করেন, সব জায়গায় তেরামি করা যাবে না ভাই, কিছু জায়গায় অবশ্যই জেড উচ্চারণ করতে হবে, নয়তো অর্থ চেঞ্জ হয়ে যাবে, মানুষ ভুল বুঝবে। এখন আপনি রাইস, রাইস বললে মানুষ বুঝবে ভাত বুঝাচ্ছেন, বুঝেন নাই এরকম। তারপরে ধরেন প্লেইজ, প্লেইজ মানে হচ্ছে খেলা। হ্যাঁ, প্লেস, যখন আপনি এই এসটাকে জেডের মতো উচ্চারণ করতে হবে, কিন্তু আপনি বলতেছেন প্লেস, প্লেস মানে জায়গা, মানে আপনি উচ্চারণ করতে চাচ্ছেন একটা কিন্তু মানুষ বুঝতেছে আরেকটা। এই কারণে কিছু জায়গা আছে যে শব্দগুলোতে অবশ্যই জেড উচ্চারণ করতে হবে। কিন্তু তারপরে একটা কথা আছে, কথাটা কি জানেন? আপনি যদি এখানে এস উচ্চারণ করেও ফেলেন
ধরেন আপনি এখানে এস উচ্চারণ মানে জেড উচ্চারণ না করে এস উচ্চারণ করে ফেলছেন, তারপরেও সমস্যা নাই। কেন সমস্যা নাই জানেন? কারণ মানুষ আপনার কথার আগে পিছনের মানে এই প্লেস শব্দের আগে পিছনে কি বলছেন, হ্যাঁ, মানুষ বুঝে যাবে। যেমন ধরেন এই শব্দটা জেড দিয়ে বলার কথা, রাইজ, রাইজ মানে জেগে ওঠো। জেগে ওঠার ইংরেজি হচ্ছে রাইজ আপ। এখন আমি যদি বলি রাইজ আপ, রাইজ আপ, হ্যাঁ, মানুষ কিন্তু এটা বুঝবে না যে ভাত আপ মানে ভাতরে উপরে নিতে, ওরকম বুঝবে না। মানুষ বুঝবে যে আপনি জেগে ওঠার কথা বলতেছেন। আর ধরেন এটা, ধরেন হামজা চৌধুরী ভালো ফুটবল খেলে, এখন আপনি এটা কি বলতে পারেন? হামজা চৌধুরী প্লেইজ ফুটবল ভেরি ওয়েল। এটা ইংরেজি করলেন আপনি, হামজা চৌধুরী প্লেইজ ফুটবল ভেরি ওয়েল। রিসেন্ট একটা উদাহরণ দিয়ে দিলাম। তো ভার্বের শেষে থার্ড পার্সনের বেলায় এস বা ইএস যুক্ত হয়, এই কারণে ধরেন এখানে এস আসছে। তো আপনি যদি এটাকে প্লেইস বলেন, ধরেন আপনি ভুল উচ্চারণ করছেন, হামজা চৌধুরী প্লেইস ফুটবল ভেরি ওয়েল, তারপরেও মানুষ কিন্তু খেলাটাই বুঝবে, কারণ মানুষ এটা বুঝবে না। ভাষার এটাই সৌন্দর্য। আপনি যদি কোনো শব্দ ভুল উচ্চারণ করেন, ওই শব্দের আগে পিছনে সিচুয়েশনেই বোঝা যাবে আপনি কি বুঝাতে চাচ্ছেন। আমি যখন বলবো হামজা চৌধুরী প্লেস, এস দিয়ে বললাম, ধরেন হামজা চৌধুরী প্লেস ফুটবল ভেরি ওয়েল, এটা বলে রিভিশন ক্লাস চলতেছে। হামজা চৌধুরী প্লেস ফুটবল ভেরি ওয়েল, তার মানে কি হামজা চৌধুরী ভালো ফুটবল খেলে। আমি কিন্তু এই জায়গা বুঝি না, হামজা চৌধুরী জায়গা ভালো খেলে এরকম বলিনি। প্লেস মানে খেলা, ওটা বোঝা যায়, সিচুয়েশনে বোঝা যায়। জি, তবে শুদ্ধ উচ্চারণটা করা উচিত। আচ্ছা, চলেন তারপরে। সবচেয়ে বড় কথা হচ্ছে এস এর সাউন্ড কখন এস হবে আর কখন জেড হবে, শব্দের উচ্চারণ খেয়াল করে আয়ত্ত করতে হবে। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। কি? শব্দের উচ্চারণ খেয়াল করে আয়ত্ত করবেন ভাই। এত রুল মাথায় ঢুকতেছে না। আরে ভাই, যে জিনিস খাইতে পারবেন না, ওই দিন আমার একটা কাহিনী কি হয়েছে জানেন? আমি সেরিতে আহ দুধ কলা খাই, এখন তো রোজার মাস চলতেছে। এক দুধ কিনে আনছি, এখানে একটা দোকান আছে, ওই গরুর দুধ বেচে আর কি, মানে গরুর দুধ বলতে প্যাকেটের দুধ না, মিল্ক ভিটা মিল্ক ভিটা বা আড়ং না, আপনার খোলা দুধ। বলে যে এটা সিরাজগঞ্জ থেকে আসে, পাবনা থেকে আসে। তো দুধ কিনছি। দুধ যখন আমি জাল করি তখনই আমার কাছে ডাউট লাগছে দুধটা ঝামেলা আছে। এক চুমুক খাইছি, ভাল লাগে নাই, পুরা দুধই ফেলায় দিছি। যেটা আমি হজম করতে পারবো না, ওটা আমি কেন জোর করে খাবো? 50 টাকা নিচ্ছে হাফ লিটার দুধ, এক চুমুক খাইছি ধরেন 5 টাকা। 5 টাকার দুধ খাইয়ে আমি বুঝছি এটা খাইতে পারবো না, ফালায় দিছি পুরোটা। তো যেটা হজম করতে পারবো না সেটা কেন জোর করে খাইতে হবে ভাই? তো আবারও বলি ভাই, যদি মনে হয় যে না এস এর সাউন্ড কোথায় এস হবে জেড হবে, এগুলা রুল মনে করা কঠিন, মনে রাখেন না, শব্দের উচ্চারণ খেয়াল করে আয়ত্ত করেন। আপনার কি মনে হয় বাংলাদেশে যারা অনার্স মাস্টার্স পাস সবাই এগুলো যায় না রিডিং পড়ে? আরে ভাই, রিডিং পড়তে এত রুল লাগে? আরে আমি তো এই কথা বারবার বলি, রিডিং পড়তে কোর্স লাগে না, কিন্তু জানলে ভালো, তৃপ্তি নিয়ে পড়তে পারবেন। আমি কি একবারও কইছি যে ভাই এগুলো ছাড়া রিডিং পড়তে পারবেন না? কোনোদিন ইউটিউবে বলছি? অথেন্টিক রিয়েল তথ্য শেয়ার করতে পছন্দ করি। চাপ নিয়েন না, জানলে ভালো। আর এটাও বলি আমি যে আমার ক্লাস যে ভালো মতো করবে সে টিচার হইতে পারবে। আপনাদেরকে দুটা নিউজ দেই, নিউজটা শুনেন, ধামাকা নিউজ। আমি আগামীতে ইংরেজি রিডিং এর আর লাইভ ক্লাস করাচ্ছি না। ইংরেজি রিডিং এর আর লাইভ ক্লাস করাচ্ছি না, ডিসিশন ফাইনাল। আমাদের 14 নাম্বার ব্যাচ চলতেছে, ওইটা 44টা ক্লাস হয়ে গেছে, মানে আপনাদের পিছে পিছে চলে আসছে ভাই। ক্লাস রেডি থাকলে টানের উপর নিতে সমস্যা কি? ওইটা 44টা ক্লাস হয়ে গেছে, ওই কোর্সটা যখন শেষ হয়ে যাবে 14 নাম্বার ব্যাচই শেষ। এরপর রিডিং এর কোর্সে আমাকে আর কেউ দেখবে না লাইভে, ইনশাল্লাহ দেখবে না। নিয়ত নাই, যদি আল্লাহ চান সেটা আলাদা কথা, কিন্তু নিয়ত নাই। একজন বলছে কেন স্যার? আরে ভাই, সারা জীবন কি খালি রিডিং এ পড়াবো? সেন্টেন্স মেক আছে, স্পোকেন ফ্লুয়েন্সি আছে, কত কাজ আছে। তবে 2025 সালের শেষের দিকে টিচার ট্রেনিং দিব, প্রতিষ্ঠানটাকে বড় করার লক্ষ্যে টিচার ট্রেনিং দিব। টিচার ট্রেনিং দিয়ে, টিচার দিয়ে রিডিং পড়াবো। একটা স্কুল কি, একটা প্রতিষ্ঠান কি এক স্যার দিয়ে চলে? একটা প্রতিষ্ঠান, বড় প্রতিষ্ঠান কি একজন স্যার দিয়ে চলে?
আমার প্রতিষ্ঠান কি সারা জীবন আমি একলাই থাকবো? এখানে আর স্যার লাগবে না? সারা জীবন এই 40 জন 50 জন নিয়ে লাইভ ক্লাস করাবো? এখানে আমার কি স্বপ্ন নাই যে আমার প্রতিষ্ঠানে একসাথে 1000 মানুষ ক্লাস করবে? এই জন্য টিচার ট্রেনিং দিব। আপনাদের ভিতর কেউ যদি ইন্টার পাস হয়ে থাকেন তাহলে টিচার ট্রেনিং দিয়ে আমাদের টিচার হইতে পারবেন, যদি আপনি আমাদের ইন্টারভিউতে টিকেন। শর্ত হচ্ছে আমার স্টাইলে পড়াইতে হবে। কেউ কি আছেন এখানে ইন্টার পাস? থাকলে হাত তুলেন তো দেখি। ইন্টার পাস স্টুডেন্ট এরকম কেউ আছেন? যদি কেউ থাকেন ইন্টার পাস, রিডিং ব্যাচ বন্ধ থাকবে না। 2025-এ বন্ধ থাকবে, কিন্তু 26 থেকে রিডিং ব্যাচ চালু থাকবে, আমাদের স্যাররা পড়াবেন। টিচার ট্রেনিং দিব, টিচারদেরকে ট্রেনিং দিব, তার আগে রিডিং পড়াবে। আচ্ছা, ঠিক আছে, এটাই। তো এটাই আর কি, মানে এই কোর্স করলে টিচার হইতে পারবেন, এই জন্য এত বিস্তারিত পড়ায়। চলেন সামনে আগে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। চলেন এই পর্যায়ে আমরা আলোচনা করব মানে ভাওয়াল হিসেবে ওয়াই এর উচ্চারণ। শুনেন, ওয়াই এর দুইটা উচ্চারণ আছে। কয়টা উচ্চারণ? দুইটা উচ্চারণ আছে। কনসোনেন্ট হিসেবে ওয়াই উচ্চারিত হয়, ভাওয়াল হিসেবে উচ্চারিত হয়। কখনো কনসোনেন্ট, কখনো ভাওয়াল। প্রথমে আমরা দেখি, চলেন কনসোনেন্ট হিসেবে কখন উচ্চারিত হয়। শব্দের শুরুতে বা সিলেবলের শুরুতে ওয়াই থাকলে ওয়াইটা কনসোনেন্ট হিসেবে উচ্চারিত হয়। বুঝছেন? ওকে। যেমন এখানে শব্দের শুরুতে আছে ইয়েস, কনসোনেন্ট হিসেবে উচ্চারিত হচ্ছে। ইয়ার কনসোনেন্ট হিসেবে উচ্চারিত হচ্ছে। আর দেখেন বিয়ন্ড এখানে আপনার সিলেবলের শুরুতে আছে। লয়ার এখানে ওয়াইটা সিলেবলের শুরুতে আছে। শব্দের শুরুতে বা সিলেবলের শুরুতে ওয়াই থাকলে সেটা ওয়াই এর কনসোনেন্ট হিসেবে উচ্চারিত হবে। তখন ওয়াই এর সাউন্ড হবে ইউ, এরকম একটা সাউন্ড হবে। বুঝছেন? ওকে। ভাওয়াল হিসেবে কোথায় কোথায় উচ্চারিত হয় খেয়াল করেন। চারটা জায়গায়, চারটা জায়গায় ওয়াইটা ভাওয়াল হিসেবে উচ্চারিত হয়। জায়গাগুলো কি কি? নাম্বার ওয়ান, এক সিলেবল বিশিষ্ট শব্দের শেষে ওয়াই থাকলে ওয়াইটা ভাওয়াল হিসেবে উচ্চারিত হয়। এবং শুধু তাই না, ওয়াই এর উচ্চারণ আয়ের লং সাউন্ড হবে। যেমন দেখেন মাই, মাই 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 মানে আমার। এখানে ওয়াইটা মানে এক সিলেবল বিশিষ্ট শব্দের শেষে, শুধু এক সিলেবল বলে কথা না, শব্দের শেষে ওয়াই থাকলেই সেটা ভাওয়াল। যখনই শব্দের শেষে ওয়াই থাকবে সেটা ভাওয়াল। শব্দের শেষে ওয়াই কখনো কনসোনেন্ট হয় না। তো যাক, আমরা আরেকটু ক্লিয়ারলি লিখছি। এক সিলেবল বিশিষ্ট শব্দের শেষে ওয়াই থাকলে সেটা ভাওয়াল হবে, এবং সেই সাথে ওই ওয়াইয়ের উচ্চারণটা আয়ের লং সাউন্ড হবে। যেমন ট্রাই, এগুলো প্রত্যেকটা ভাওয়াল এবং আয়ে লং সাউন্ড হবে। গেল। নাম্বার টু, ওয়াই এর পরে কনসোনেন্ট শেষে ই থাকলে ওয়াইটা ভাওয়াল হিসেবে উচ্চারণ হবে। ওয়াই এর পরে কনসোনেন্ট এবং শেষে ই, মানে এতদিন আমরা বলছি আয়ের পরে কনসোনেন্ট শেষে ই, এখানে বলতেছি ওয়াই এর পরে কনসোনেন্ট শেষে ই থাকলে সেই ওয়াইটা ভাওয়াল হবে এবং ওয়াই এর উচ্চারণ আয়ের লং সাউন্ড হবে। যেমন টাইপ, স্টাইল, হাইপ, মেগাবাইট। হ্যাঁ, ওয়াই থেকে আয়ের লং সাউন্ড দিবে। এবং এই কথাগুলো আমরা কিন্তু ওই 5 নাম্বার সেকশনেও পড়ছি, ডিফারেন্ট প্যাটার্ন, তাই না? পড়ছি আমরা ওই আয়ের লং সাউন্ডের ডিফারেন্ট প্যাটার্নে। তারপরে দেখেন, ওয়াই এর দুই পাশে কনসোনেন্ট থাকলে ওয়াইটা ভাওয়াল হবে এবং সেই সাথে ওয়াইটা আয়ের শর্ট সাউন্ড দিবে। যেমন জিম, সিম্ফনি, সিম্বল, সিস্টেম, রাইট? জি, সহজ, একদম সহজ। ওকে। তারপর চতুর্থ, একাধিক সিলেবল বিশিষ্ট শব্দের শেষে ওয়াই থাকলে ওয়াইটা ভাওয়াল হবে। ভাই, শব্দের শেষে ওয়াই মানে সেটা ভাওয়াল, চোখ বন্ধ করে। শব্দের শুরুতে ওয়াই থাকলে শিওর কনসোনেন্ট, শব্দের শেষে ওয়াই থাকলে শিওর ভাওয়াল। শেষ, ফান্ডা শেষ। বুঝছেন? একাধিক সিলেবল বিশিষ্ট শব্দের শেষে ওয়াই থাকলে ওয়াইটা তো ভাওয়াল হবেই এবং ওয়াইয়ের উচ্চারণ লং ই হবে, কিন্তু আমরা আমাদের সুবিধার্থে এটাকে আমরা শর্ট ই দিয়ে পড়তে পারি। যেমন লেইজি, লেইজি টান দেওয়ার দরকার নেই, লং ই এর দরকার নেই, শর্ট আই দিয়ে পড়েন। লেইজি, ফানি, গ্লসি, ইন্ডাস্ট্রি, ক্রেজি। বুঝছেন? শব্দের শেষে ওয়াই মানেই সেটা ভাওয়াল। যদি যদি ওই দায়ী সারা ক্লাসই করাইতাম, খালি এতটুকুই পড়াইতাম, একাধিক সিলেবল বিশিষ্ট শব্দ শেষে ওয়াই, তাহলে ভাওয়াল। একদম সবই তুলে নিয়ে আসতেছি, খেয়াল করেন। এবার আমরা দেখব, ওয়াই এর পালা শেষ। এবার আমরা দেখব ভার্ব প্লাস আইএনজি এর উচ্চারণ। এটা খুবই ইম্পর্টেন্ট ভাই, খুবই ইম্পর্টেন্ট। শত শত হাজার হাজার ভার্ব আছে, প্রত্যেকটা ভার্বের আইএনজি ফর্ম আছে, অল্প কিছু ভার্ব ছাড়া, হাতে গোনা অল্প কিছু ভার্ব ছাড়া প্রত্যেকটা ভার্বের আইএনজি ফর্ম আছে। তো ভার্বের শেষে যখন আইএনজি ফর্ম আসে
তখন সেটা উচ্চারণে অনেক জায়গায় ভুল হওয়ার আশঙ্কা থাকে, এই জন্য আমরা এটার উপর একটা ক্লাস নিছি। তো চলো আমরা দেখি ভার্ব কাকে বলে। যে শব্দ দ্বারা কোনো কাজ করা বোঝায়, যেমন রান মানে দৌড়ানো, এটা একটা কাজ। মানে আপনি যেভাবে কাজ বুঝেন যে হাতুর বাটুল পিড়াইতেছে, হ্যাঁ, থালা 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 বাসন মাজতেছে, হ্যাঁ, অফিসে বসে বসে কাজ করতেছে, ওটাই যে কাজ ব্যাপারটা তা না। এনি কাইন্ড অফ অ্যাকশন সেটাই কাজ। যে কোনো ধরনের অ্যাকশন মুভমেন্টই হচ্ছে কাজ, বুঝছেন? যে শব্দ দ্বারা কোনো কাজ করা বোঝায়, যেমন খাওয়াও একটা কাজ, ঘুমানো একটা কাজ, বসাও একটা কাজ। এনি কাইন্ড অফ অ্যাকশন, যে কোনো ধরনের অ্যাকশনই হচ্ছে কাজ। যখনই আমরা ভার্বের কথা বলি অটোমেটিক একটা কথা চলে আসে, সেটা হচ্ছে ভার্বের 5টা ফর্ম আছে। অনেক জায়গায় 4টা ফর্মের কথা বলা, অনেক জায়গায় 3টাও দেখায়, বাট আমরা তো একটু বেশি পড়ায় অভ্যস্ত, এই জন্য আমরা 5টাই দেখাচ্ছি। একটা হচ্ছে রুট ফর্ম, যে অবস্থাতে ভার্বটা জন্মগ্রহণ করে, যেমন ডু, এটা এই অবস্থাতে জন্মগ্রহণ করছে। না, ঈদের আগে আর ক্লাস হবে না, আজকেই শেষ ক্লাস ঈদের আগে। তারপর থার্ড পার্সন সিঙ্গুলার ফর্ম, যখন ভার্ব দ্বারা অন্য একজনকে বোঝায়, যেমন আমরা আমরা তখন বলছি হামজা চৌধুরী ভালো ফুটবল খেলে, তাহলে ওইখানে মানে খেলে, উনি থার্ড পার্সন সিঙ্গুলারের জন্য ব্যবহার হয়েছে, প্লেইজ, এরকম থার্ড পার্সন সিঙ্গুলার ফর্ম, এটা একটা ফর্ম। তারপর হচ্ছে ভার্ব প্লাস আইএনজি ফর্ম, যখন ভার্বটা চলমান অবস্থায় থাকে, কাজটা চলমান বোঝায়, তখন ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, যেমন ডুইং। আরেকটা হচ্ছে সিম্পল পাস্ট ফর্ম, অতীত বোঝানোর জন্য ব্যবহার হয়। আরেকটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, ওটা হচ্ছে ডান। এরকম এরকম ভার্বের কয়টা আছে রূপ আছে? 5টা রূপ আছে। তো আমরা যে আইএনজি ফর্মের কথা বলতেছি সেটা হচ্ছে এইটা। হ্যাঁ, ভার্ব প্লাস আইএনজি বলতে এইটা। যে কোনো শব্দের শেষে আইএনজি না, যেমন ধরেন একটা শব্দ RING, রিং, এইটাকে আমরা বলছি না, আমরা বলছি ভার্বের সাথে আইএনজি। এটা হচ্ছে কি আমাদের উদ্দেশ্য। যেমন ভার্ব প্লাস আইএনজি যুক্ত কিছু শব্দ দেখেন, যেমন এগুলো প্রত্যেকটাই কি ভার্ব প্লাস আইএনজি যুক্ত শব্দ। তো এখন আপনি যদি এই শব্দগুলোকে উচ্চারণ করার চেষ্টা করেন কি অনুসারে, সেকশন 6 এর সিলেবল ডিভিশন সিকোয়েন্স অনুসারে, যে আপনার কম্পাউন্ড ওয়ার্ড আলাদা করতে হবে, তারপর প্রিফিক্স সাফিক্স আলাদা করতে হবে, তাই না? আপনি যদি ওই সিস্টেমে, অর্থাৎ প্রিফিক্স সাফিক্স আলাদা করতে হবে, ওই সিস্টেমে আপনি যদি এই ভার্ব গুলাকে পড়ার চেষ্টা করেন, তাহলে এই উচ্চারণগুলো ভুল হবে। মানে আপনি যদি এই সিস্টেমে যদি কি করেন, ভাগ করার চেষ্টা করেন, তাহলে এখানে কাটা পড়বে, এখানে কাটা পড়বে, কারণ আমরা তো বলছি যে সাফিক্স প্রিফিক্স আলাদা করতে, এবং আমরা এটাও বলছি আইএনজি একটা সাফিক্স। তাহলে উচ্চারণটা ভুল হবে। আপনারা অনেকে উচ্চারণ করে ফেলতে পারেন ড্রিভিং, রিডিং, ম্যাকিং, উচ্চারণ করতে পারেন, এগুলো প্রত্যেকটা কিন্তু ভুল উচ্চারণ। এগুলো কি ভুল উচ্চারণ। তাহলে এগুলো সঠিক উচ্চারণ কি? এগুলো সঠিক উচ্চারণ হচ্ছে ড্রাইভিং, রাইডিং, মেকিং, তাই না? তো এখন অনেকে মানে যেটা খটকা লাগতে পারে যে ভাই আমি তো নিয়ম অনুযায়ী কাটলাম, তাহলে ভুল হলো কেন? ভাই এজন্যই তো এই ক্লাসটা দেওয়া হয়েছিল, তাই না? দেখেন, তো এই যে শব্দের সাথে আইএনজি, মানে ভার্বের সাথে আইএনজি যুক্ত ভার্বের যে উচ্চারণ, এটা যদি আপনি মানে ভালোভাবে শিখতে চান, তাহলে অবশ্যই আপনাকে একটা অন্তত পক্ষে, আমরা কিন্তু অনেকগুলো রুল পড়াইছিলাম 3টা 4টা, কিন্তু অন্তত পক্ষে একটা, এখানে কয়টা নিয়ম বলা হয়েছে? 2টা না, আচ্ছা 2টা ধরেন, 2টা নিয়ম অন্তত পক্ষে মনে রাখতে হবে, একটা হলেও চলে, কিন্তু 2টা নিয়ম মনে রাখলে আপনাদের কাজ হয়ে যাবে। 2টা নিয়ম কি কি? নাম্বার 1, ধরেন কোন একটা ভার্ব, এই ভার্বের শেষে যদি থাকে, তাহলে তার শেষে আইএনজি যুক্ত করার আগে ওই ইটা পড়ে যাবে। যেমন ড্রাইভ থেকে ড্রাইভিং, কিন্তু নাই এখানে। দেখেন, রাইড থেকে রাইডিং, মেক থেকে মেকিং, গিভ থেকে গিভিং, বুঝছেন? তো আপনারা বই পুস্তকে এইভাবেই দেখবেন, মানে ইটা নাই। এইটা যখন দেখবেন না তখন ঘাবড়ান না, ইটা কই গেল, কারণ এটা নিয়ম স্পেলিং এর রুল অনুসারে বাদ পড়ে গেছে। বুঝছেন কি করে গেছে? বাদ পড়ে গেছে। তো আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ভার্বের যে মূল উচ্চারণ সেটাকে ঠিক রাখতে হবে। ভার্বের যে মূল উচ্চারণ, দেখেন এই ভার্বের মূল উচ্চারণ ড্রাইভ, আইএনজি যুক্ত করছেন, তো কি হয়েছে? আপনাকে ড্রাইভিং বলতে হবে, অর্থাৎ মূল উচ্চারণটা ঠিক রাখতে হবে। তারপর এটার উচ্চারণ রাইট, যখন আপনি আইএনজি যুক্ত করবেন এটা তো পড়ে যাবেই, ভার্বের মূল উচ্চারণ ঠিক রাখতে হবে। মানে নিয়ম অনুসারে কিন্তু রিডিং দেখা যায়, কিন্তু নিয়ম অনুসারে বললে হবে না, বুঝতে হবে যে এটা ভার্বের সেটা আইএনজি, এবং মূল ভার্বের উচ্চারণ হচ্ছে রাইডিং, রাইড হচ্ছে আমার মূল উচ্চারণ, তাহলে রাইডিং, রাইডিং, ঠিক আছে? ঠিক একইভাবে এই ভার্বের উচ্চারণ হচ্ছে মেক, এটা ম্যাকিং হওয়ার কথা, কিন্তু ম্যাকিং হবে না, মেকিং। মেকিং ভার্বের মূল উচ্চারণটা ডেফিনেটলি ঠিক রাখতে হবে। সব জায়গায় মুখস্থবিদ্যা খাটবে না ভাই, সব জায়গায় মুখস্থবিদ্যা খাটবে না, বুঝছেন?
এটার ব্যতিক্রম একটা ট্রিক্স আমরা অ্যাপ্লাই করতে পারি। ভার্বের শেষে যদি আইএনজি থাকে তাহলে প্রিফিক্স সাফিক্স আলাদা না করে ডিরেক্ট সিলেবল ডিভিশন প্যাটার্ন অ্যাপ্লাই করে দেন। এই কথাটা একটু মনে রাখেন, শুনেন। ভার্বের শেষে যদি আইএনজি থাকে, কেউ যদি মুখস্থ বিদ্যা অ্যাপ্লাই করতেই চান, এটা এটা তো আমি বোঝানোর মানে এটা হচ্ছে মূল কনসেপ্ট আর কি, যে ভার্বের মূল উচ্চারণ ঠিক রাখতে হবে। কিন্তু কেউ যদি মুখস্থ বিদ্যা অ্যাপ্লাই করতেই চান, যে ভাই আমি মূল কনসেপ্ট বুঝতেছি না, আমাকে মুখস্থ শিখিয়ে দেন, তাহলে আমি বলবো যে যদি ভার্বের শেষে আইএনজি থাকে তাহলে সাফিক্স প্রিফিক্স আলাদা না করে সিলেবল ডিভিশন প্যাটার্ন প্রয়োগ করেন। ব্যাপারটা আমি বুঝাচ্ছি, দেখেন। যেমন দেখেন এখানে আমাদের প্রিফিক্স সাফিক্স আগে আলাদা করার কথা, তারপরে ডিভিশন প্যাটার্ন অ্যাপ্লাই করার কথা। আপনি এক কাজ করেন, ধরেন রাইডিং শব্দটা আমি লিখে দেখাই, RIDING। ধরেন আপনি, আমি বলছি কি মূল ভার্বের উচ্চারণ ঠিক রাখতে, কিন্তু আপনি বুঝতেছেন না মূল ভার্বের উচ্চারণ কি, তাহলে একটা মুখস্থ বিদ্যা অ্যাপ্লাই করেন। মুখস্থ বিদ্যা কি, যে ভার্বের শেষে যদি আইএনজি থাকে তাহলে সাফিক্স প্রিফিক্স আলাদা না করে ডিরেক্ট সিলেবল ডিভিশন প্যাটার্ন অ্যাপ্লাই করেন, অর্থাৎ ভাওয়াল কনসোনেন্ট ভাওয়াল। তাহলে কি দুটা ভাওয়ালের মাঝখানে একটা কনসোনেন্ট থাকলে এমন ভাবে কাটেন যেন কাটার পর কনসোনেন্ট থাকে, তাহলে এই বরাবর কাটেন। তাহলে প্রথম অংশের উচ্চারণ রাই, পরের অংশের উচ্চারণ ডিং। মুখস্থ বিদ্যা, বুঝেন নাই? কারণ এই বরাবর কাটলে তো এটা এমনিতে ওপেন সিলেবলে চলে যায়। এখন ওনাকে ভাবতে পারেন যে ভাই মাল্টি সিলেবিক ওয়ার্ডে তো আয়ের লং সাউন্ড শর্ট সাউন্ডে কনভার্ট হয়। ভাই ওটা একটু বড় শব্দের ক্ষেত্রে, হ্যাঁ ছোট শব্দের ক্ষেত্রে আমরা দেখি। এজন্যই তো বলি সবসময় মুখস্থবিদ্যা কাজে দেয় না ভাই। তারপরও এই টেকনিকটা অনেকে অ্যাপ্লাই করতে পারেন, যে ভার্বের শেষে আইএনজি থাকলে আইএনজিটাকে আলাদা না করে ডিরেক্ট সিলেবল ডিভিশন প্যাটার্নটা প্রয়োগ করে দেন, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, এটা গেল আমাদের একটা নিয়ম, যে ভার্বের মূল উচ্চারণ ঠিক রাখতে হবে। আরেকটা আছে এরকম, যে এক সিলেবল বিশিষ্ট সব ভার্বের শেষে ভাওয়াল কনসোনেন্ট ভাওয়াল হলে শেষের কনসোনেন্টটা ডাবল হবে, তারপর আইএনজি যুক্ত হবে। যেমন দেখেন রান, যখন আইএনজি যুক্ত হয় তখন এন কিন্তু দুইবার হয়ে গেল। সিট আইএনজি যুক্ত হলে টিটা দুইবার হয়ে গেল, স্পেলিং এর রুল অনুসারেই হয়েছে, বুঝছেন? হ্যাঁ, স্পেলিং এর রুল অনুসারেই হয়েছে। হ্যাঁ, তাহলে এখানে আমরা ওই টেকনিকটা অ্যাপ্লাই করতে পারি। কোন টেকনিক অ্যাপ্লাই করতে পারি খেয়াল করেন, যে কি বলছি, ভার্বের শেষে যদি আইএনজি থাকে তাহলে আপনি আইএনজিটাকে আলাদা না করে ডিরেক্ট সিলেবল ডিভিশন প্যাটার্ন অ্যাপ্লাই করেন। তাহলে ভাওয়াল কনসোনেন্ট কনসোনেন্ট ভাওয়াল, তাহলে এই বরাবর কাটেন। রানিং, একই কনসোনেন্ট দুইবার হলে একবার উচ্চারণ হবে রানিং, বুঝেন নাই? এরকম আর কি। বা এখানেও যদি আপনি কেটে দেন তারপরেও সমস্যা নেই, এটা উচ্চারণ রান, দুটা কনসোনেন্ট হলে কি একটা উচ্চারণ হবে, আর এখানে ইং। আর আমরা বলছি কাটার পর ভাওয়াল থাকলে ভাওয়ালের সাউন্ডটাকে আগের কনসোনেন্টের সাথে যুক্ত করতে হয়। বা একই জিনিস অনেকভাবে সমাধান করা যায়, যে কোনোটা মানে একাধিকের মধ্যে যে কোনোটা করলেই হয়, বুঝছেন? এটাই। তবে আশা করি আপনারা ঘাবড়াবেন না যদি কোথাও ডাবল এন দেখেন, মানে একই কনসোনেন্ট দুইবার দেখেন যেখানে মূল শব্দের মধ্যে একটা কনসোনেন্ট লাস্টে। এগুলো পড়াইছি মূল ক্লাসে। জি, আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, অনুমান করছিলাম 1.5 ঘন্টা ক্লাস হবে, কিন্তু ভাই ক্লাসের তো অর্ধেকও আসে না এখনো। যখন পড়ানো শুরু করি মায়া লাগে আপনাদের জন্য, যে একটু ভালো মতো বলি, নয়তো তো বুঝবে না। আচ্ছা চলেন, তো ভার্ব প্লাস ইডি এর উচ্চারণ এবার আমরা দেখবো। খেয়াল করেন, ভার্ব কাকে বলে? যে ইংরেজি শব্দ দ্বারা কোনো কাজ করা বোঝায় সেটাকে ভার্ব বলে। তো ভার্বের কথা বললেই অটোমেটিক একটা কথা মাথায় আসে, সেটা কি? ভার্বের 5টা রূপ আছে। মানে ভার্ব বললেই অটোমেটিক এটা চলে আসবে, ভার্বের 5টা রূপ আছে। ভার্বের 5টা রূপ কি কি খেয়াল করেন। ওই যে রুট ফর্ম, থার্ড পারসন সিঙ্গুলার ফর্ম, ভার্ব প্লাস আইএনজি ফর্ম, সিম্পল পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। তো আমরা যে ভার্ব প্লাস ইডি এর কথা বলতেছি সেটা হচ্ছে এইটা আর এইটা, অর্থাৎ সিম্পল পাস্ট ফর্ম এবং হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। মনে রাখবেন সব ভার্বের শেষে ইডি যুক্ত হয় না। যেসব ভার্বের শেষে ইডি যুক্ত হয়ে পাস্ট সিম্পল ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম গঠিত হয় সেগুলোকে বলে রেগুলার ভার্ব। আর যেগুলো শেষে ইডি যুক্ত হয় না, অন্যভাবে পাস্ট ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম গঠিত হয়, সেগুলোকে বলে ইরেগুলার ভার্ব। সেন্টেন্স মেকিং কোর্সে এগুলো বিস্তারিত আছে। আচ্ছা, তো আমাদের মানে এই ভার্ব প্লাস ইডি হচ্ছে এই দুইটা হচ্ছে আমাদের মূল আলোচ্য বিষয়। মানে মূল ভার্ব তো থাকবে, দেখেন মূল ভার্ব কিন্তু জাম্প, মূল ভার্ব কিন্তু কালেক্ট, কিন্তু শেষে একটা ইডি আছে। তো এই টাইপের যে ভার্বগুলো আছে যে মূল ভার্বের শেষে ইডি যুক্ত হয়, মানে সিম্পল পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম, তাদের ক্ষেত্রে মূলত হচ্ছে এই আলোচনাটা করছিলাম আর কি। তো খেয়াল করেন, স্ক্রিনে আমরা 3টা শব্দ দেখতে পাচ্ছি, রাইট? তো আপনি যদি প্রোনাউন্সিয়েশনের রুল অনুযায়ী, মানে আমাদের 6 নম্বর সেকশন আমরা যা পড়াইছি সেই অনুযায়ী আপনি যদি এটাকে উচ্চারণ করার চেষ্টা করেন, তাহলে উচ্চারণটা এরকম হয়: জাম্পেড, কিলেড,
প্রিন্টেড, ঠিক কিনা? এরকম হয়, জাম্পেড হয়। কারণ এটা ভাওয়াল, কনসোনেন্ট কনসোনেন্ট, এটা ভাওয়াল, তাহলে দুই কনসোনেন্টের মাঝ বরাবর ভাগ করে দেন, তাহলে প্রথম অংশের উচ্চারণ জাম্প, পরের অংশের উচ্চারণ পেড, তাই তাই না? তো এই উচ্চারণগুলো হয়, কিন্তু মনে রাখবেন এগুলো প্রত্যেকটাই ভুল উচ্চারণ। এগুলো জাম্পেড না, কিলেড না, প্রিন্টেডও না। তাহলে এটা সমাধান কি? এটা সমাধান হচ্ছে, খেয়াল করেন, এই শব্দগুলোর শুদ্ধ শুদ্ধ উচ্চারণ হচ্ছে জাম্পড, কিল্ড, প্রিন্টেড, ওয়ান্টেড। এটা হচ্ছে শুদ্ধ উচ্চারণ, বুঝতে পারছেন? আচ্ছা, খেয়াল করেন। তো এখন এই শুদ্ধ উচ্চারণগুলো কেমনে হইলো এটা বোঝার জন্য আপনাকে ভার্বের শেষে ইডি যুক্ত শব্দ উচ্চারণের নিয়ম জানতে হবে। নিয়ম জানলেই বুঝবেন কেন হয়েছে। আর নিয়মটা যদি আপনি বুঝে বুঝে জানতে চান, মুখস্থ বিদ্যা না, আপনি যদি ভেতর থেকে জানতে চান, তাহলে আবারও আপনাকে ভয়েসলেস সাউন্ড এবং ভয়েস সাউন্ড সম্পর্কে ধারণা রাখতে হবে। কারণ ভাই এগুলোর সাথে এই ভয়েসলেস সাউন্ড, ভয়েস সাউন্ডের সম্পর্ক আছে। চলেন আবার জানার চেষ্টা করি। একবার তো জানাইছে, আবার জানাই। ভয়েসলেস সাউন্ড কাকে বলে ভাই? যেসব সাউন্ড উচ্চারণ করতে গেলে কম্পন, কণ্ঠনালীতে কম্পন অনুভূত হয় না। স্ক্রিনে যে 9টা সাউন্ড দেখতে পাচ্ছেন, এগুলোই ভয়েসলেস সাউন্ড। আর ভয়েস সাউন্ড কাকে বলে? কণ্ঠনালীতে কম্পন অনুভূত হয়। স্ক্রিনে যে লেটারগুলো দেখতে পাচ্ছেন, এগুলো প্রত্যেকটাই ভয়েস সাউন্ড, এবং প্রত্যেকটা ভাওয়াল হচ্ছে কি ভয়েস সাউন্ড। বুঝছেন? এর আগে একটু সময় নিয়ে বুঝেছি, এবার একটু টানের উপর বুঝাই। আর এক কথায় বলতে গেলে, আচ্ছা, এটা আর কি, মানে ওই ভয়েসলেস ছাড়া বাকি যা আছে সবই ভয়েস সাউন্ড। এবার চলেন আমরা একটু দেখবো যে ভার্বের শেষে ইডি যুক্ত করার, যুক্ত শব্দ উচ্চারণের নিয়ম, মানে উচ্চারণের নিয়ম আর কি, কেমনে, মানে যখন ভার্বের শেষে ইডি আসবে তখন উচ্চারণটা কেমন হবে সেটার নিয়ম মনে রাখবেন। ভার্বের শেষে যখন ইডি আসে তখন তিনটা উচ্চারণ হয়, তিন ধরনের উচ্চারণ হইতে পারে, তিনটার যে কোনো একটা হবে। ভার্বের শেষে যখন ইডি থাকবে, হয়তো ডিটা টি এর সাউন্ড দিবে, অথবা ডিটা ডি এর সাউন্ড দিবে, অথবা আপনার ইডি মিলে ইড সাউন্ড দিবে। ঠিক আছে, এটা হচ্ছে মূল জিনিস আর কি। চলেন আমরা বোঝার চেষ্টা করি একটা একটা করে, খেয়াল করেন। নাম্বার ওয়ান, ভার্বের শেষে ভয়েসলেস সাউন্ড। ধরেন কোন একটা ভার্বের শেষে ইডি আছে, শেষে ইডি, তার আগের যে সাউন্ডটা সেটা হচ্ছে ভয়েসলেস। অর্থাৎ মূল ভার্বের শেষের যে সাউন্ডটা সেটা ভয়েসলেস, এবং তারপরে ইডি থাকলে শেষে ডিটা টি এর সাউন্ড দিবে এবং ইটা সাইলেন্ট থাকবে। তবে ভার্বের শেষে ভয়েসলেস টি ব্যতীত, উদাহরণ দেখি তাহলে ক্লিয়ার হবে। খেয়াল করেন, দেখেন, যেমন এই এই শব্দটা দেখেন, আমার মূল শব্দ হচ্ছে হেল্প। তো ভার্বের শেষে কি আছে? পি আছে। তাহলে পিটা একটা, এই যে দেখেন এখানেও পি আছে। ভার্বের শেষে এই সাউন্ডগুলা, তারপরে ইডি থাকলে শেষে ডিটা টি সাউন্ড দিবে, ই সাইলেন্ট থাকবে। তাহলে এটা কি? পি আছে ভয়েসলেস, তারপরে আছে ইডি, তাহলে ইটা সাইলেন্ট থাকবে আর ডিটা উচ্চারণ হবে। আর ডিটা উচ্চারণ হবে টি এর সাউন্ড দেবে, ডিটা ডি উচ্চারণ হবে না, টি এর সাউন্ড দেবে। তাহলে উচ্চারণ কি? হেল্পড, হেল্পড এরকম। তারপর দেখেন জাম্পড, ডিটা টি এর সাউন্ড দেবে। তারপর লকড, 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 এরকম না। দেখেন আপনি যদি এটা ডি এর সাউন্ড করেন না, তাহলে কে এটা না জি এর সাউন্ড, লকড, লকড এরকম হয়ে যাবে। বুঝছেন? এই কারণেই ওই যে বলছি না যে তেলের সাথে তেল মিশে জলের সাথে জল, মানে ভয়েসলেস সাউন্ডের পরে ভয়েসলেস সাউন্ড উচ্চারণ করতে হবে, এটা সোজা। আপনি যদি একটা ভয়েসলেস সাউন্ডের পরে ভয়েস সাউন্ড উচ্চারণ করেন, তাহলে উচ্চারণে বিকৃতি ঘটবে। আপনি এটাকে ডি উচ্চারণ করেন, ডি উচ্চারণ করেন, ইটাকে সাইলেন্ট করে আপনি ডি উচ্চারণ করেন, কে এবং ডি এর কখনো ব্লেন্ড হয় না। কেন ব্লেন্ড হয় না জানেন? কারণ ডি একটা ভয়েস সাউন্ড আর কে হচ্ছে ভয়েসলেস সাউন্ড, এই জন্য এদের ব্লেন্ড হয় না। কনসোনেন্ট ব্লেন্ড মানে এটা না যে জোর করে একটার সাথে একটা লাগাই দিলে ব্লেন্ড হয়ে যাবে, ব্যাপারটা এরকম না। পিছনে অনেক অনেক যুক্তি কাজ করে। তো আপনি যদি এটাকে ডি উচ্চারণ করতে যান, তাহলে দেখবেন কি কে আর কে নাই, লকড, মানে কে এটা না জি এর মতো সাউন্ড দিচ্ছে। তো যেন আমার মূল ভার্বের উচ্চারণ যেন বিকৃতি না ঘটে, এই কারণে এই রুলগুলো আসলে চলে আসছে। লকড, ঠিক আছে, এরকম। তারপরে রিচড, মিক্সড, মিক্সড, হ্যাঁ, আপনার ডিটা টি এর মতো সাউন্ড দেবে। জি, আশা করি বুঝতে পেরেছেন। চলেন তারপরে রুল নাম্বার টু, ভার্বের শেষে ভয়েস সাউন্ড তারপরে ইডি থাকলে ডিটা ডি এর সাউন্ড দেবে, এটা সোজা। তবে খেয়াল রাখবেন ভয়েসলেস ডি ব্যতীত, ডি হলে কি হবে সেটা আবার পরে দেখবো আমরা। দেখেন ভয়েসলেস সাউন্ড তো অনেকগুলো লিস্ট আমরা দিছি। যেমন দেখেন প্লাগড, এটা ইজি ভাই, ইটা সাইলেন্ট থাকবে, এটা মনে রাখেন।
এটা এখানে প্লাগড, প্লাগড, কিল্ড। এটা ভাই প্লাগেড না, কিলেডও না, ঠিক আছে, সেভড, এরকম সেভড। মানে আমার মূল ভার্বের উচ্চারণ ঠিক রাখতে হবে ভাই। হ্যাঁ, মূল ভার্বের উচ্চারণ ঠিক রাখতে হবে। সেইভেড এরকম না, সেইভেড না, সেইভড, সেইভড এরকম, বুঝছেন? জি, মনে রাখবেন। তারপর দেখেন, তো ভার্বের শেষে যদি টি অথবা ডি সাউন্ড থাকে, তারপর ইডি থাকলে কি হবে? ইডি এর সাউন্ডটা মানে এড হওয়ার কথা, এড না হয় ইড হবে, এটা হচ্ছে অরিজিনাল। যেমন উদাহরণ দেখেন, খেয়াল করেন, উদাহরণ দেখেন, যেমন এটা হওয়ার কথা কালেক্টেড, কিন্তু কালেক্টেড না, কালেক্টিড হবে, টিড। এটা হওয়ার কথা এডিটেড, এডিটেড না, এডিটিড হবে, টিড। মানে ই এর শর্ট সাউন্ড দিয়ে তো এডিটেড হওয়ার কথা। তারপর অনেক কমন একটা উদাহরণ, প্রিন্টেড, কিন্তু এটা প্রিন্টেড না, অরিজিনাল হবে প্রিন্টিড। হ্যাঁ, তো শুনেন, এগুলো হচ্ছে অরিজিনাল উচ্চারণ। তো এখন কথা হলো, এই ধরনের অরিজিনাল উচ্চারণ করতে গেলে মানুষ হাসাহাসি করবে, কারণ মানুষ বুঝবে যে আপনি ভুল উচ্চারণ করে, কিন্তু মানুষই যে ভুল ওটা তাদের, তারা তো জানেই না যেটা ভুল, তাদেরটা ভুল। তো এই ঝামেলা এড়ানোর জন্য আমরা একটা টেকনিক শিখাইছিলাম, তাই না? শুদ্ধটাও শিখাইছি, টেকনিকও শিখাইছি। টেকনিকটা কি? টেকনিকটা হচ্ছে ভাই, যে ভার্বের শেষে যদি টিডি সাউন্ড থাকে, তারপর যদি ইডি থাকে, তাহলে ইডি এর উচ্চারণ এড পড়তে পারেন, যদিও এটা বিশুদ্ধ নয়। বুঝছেন? মানে কালেক্টেড, এডিটেড, প্রিন্টেড, মানে যা আছে তাই পড়েন। প্রিন্টেড, ওয়ান্টেড, অ্যাডেড, এন্ডেড, তাহলে কি সোজা না? অনেক সোজা। মূল ভার্বের শেষে যদি টি টি অথবা ডি থাকে, তাহলে আর মাথা ঘামানোর দরকার নাই। আপনার ওই সিলেবল ডিভিশন প্যাটার্ন অনুযায়ী যেভাবে হয় সেভাবেই পড়েন। টিট টিট বলা, টিট বা ডিট এভাবে বলার দরকার নেই। প্রিন্টেড, যদিও এটা শুদ্ধ নয়, কিন্তু তারপরে পড়েন, প্রিন্টেডই পড়েন। জি, আরো বিস্তারিত জানার জন্য মূল ক্লাস দেখেন, অনেক টাইম নিয়ে পড়াইছি ওই ক্লাসগুলোতে। আচ্ছা, এরপর যে আমরা আলোচনা করব সাইলেন্ট লেটার নিয়ে। ইংরেজি রিডিং এর অনেক গুরুত্বপূর্ণ একটা পার্ট হচ্ছে সাইলেন্ট লেটার। সাইলেন্ট লেটার সম্পর্কে আপনি যদি স্পষ্ট ধারণা না রাখেন, তাহলে হবে কি যে লেটার সাইলেন্ট কিন্তু আপনি উচ্চারণ করে ফেলবেন, ভুল উচ্চারণ হবে। এই কারণে আমাদেরকে সাইলেন্ট লেটার সম্পর্কে আলোচনা করতে হবে। খেয়াল করেন, আলোচনা তো বহুত করছি। সাইলেন্ট লেটার কাকে বলে ভাই? সাইলেন্ট লেটার বলে যে ইংরেজি বর্ণ লেখায় আসে কিন্তু উচ্চারিত হয় না, সেটাই সাইলেন্ট লেটার। যেমন এই হাফ শব্দ দেখেন, এই হাফ শব্দের মধ্যে এলটা উচ্চারণ হচ্ছে না, তার মানে এলটা এখানে সাইলেন্ট। এই নাইন শব্দের মধ্যে ই উচ্চারিত হচ্ছে না, তাহলে কি এই ইটা সাইলেন্ট। তো এরকম বহুত সাইলেন্ট লেটার আছে। মজার ব্যাপার হচ্ছে, ইংরেজির যে 26টি লেটার আছে, 26টি লেটার এ থেকে জেড পর্যন্ত হাতে গোনা দুই চারটা ছাড়া প্রায় প্রত্যেকটাই সাইলেন্ট হয়। এবং আমরা এতটাই উদার, এই সাইলেন্ট লেটারের উপর আমরা তিনটা ক্লাস নিছি, একটা কানা করিও বাদ দেয়নি, মানে কোনো ফাঁক ফোকর রাখিনি। তো যাক, তো এই ক্লাসটাকে আমরা মূলত একটু পার্ট পার্টে ভাগ করছিলাম, যে সাইলেন্ট কনসোনেন্ট এবং সাইলেন্ট ভাওয়াল। সাইলেন্ট কনসোনেন্টও সাইলেন্ট থাকে, ভাওয়ালও সাইলেন্ট থাকে, এটা আমরা বলছিলাম। তো সাইলেন্ট কনসোনেন্ট এই টপিকটা এত বড় যে এটাকেও আমরা দুইটা ভাগে ভাগ করছিলাম আমাদের মূল ক্লাসগুলোতে। তো সমস্যা নাই, এখন তো আর মানে যেহেতু সামারি চলতেছে, সো আমরা আগে কনসোনেন্ট গুলো দেখবো। শুরুতে আমরা সাইলেন্ট কনসোনেন্ট দেখবো। সাইলেন্ট কনসোনেন্ট দেখার পরে সাইলেন্ট কি দেখবো? সাইলেন্ট ভাওয়াল দেখবো। চলেন, আমাদের লিস্টে থাকা সর্বপ্রথম কনসোনেন্ট আমরা সবাই জানি বি। চলেন আমরা বিটা দেখি, যেসব জায়গায় বি উচ্চারিত হবে না। শব্দের শেষে এমবি থাকলে বি সাইলেন্ট, বাস, একদম সিম্পল। শব্দের শেষে এমবি থাকলে বি সাইলেন্ট। যেমন দেখেন বোম, বোম বোম, বম্ব, এরকম না, বোম, ঠিক আছে। তারপর যেমন থাম, থাম মানে কি? থাম মানে হচ্ছে বৃদ্ধাঙ্গুল, এরকম। তবে এখানে দেখেন, এই শব্দটার উচ্চারণ হচ্ছে প্লামার, প্লাম্বার না, প্লামার। কেন? কারণ এটার মূল শব্দ হচ্ছে এটা, কারণ মূল শব্দ থেকে প্লামার তৈরি হয়েছে ভাই। এটা একটা ব্যাপার, মূল শব্দ উচ্চারণ ঠিক রাখতে হয়, বুঝছেন? আর এখানে দেখেন নাম্বার, এখানে কিন্তু শব্দের মাঝখানে আছে এমবি, কিন্তু উচ্চারণ হবে না। কারণ কি জানেন? এই সাইলেন্ট লেটারের সূত্রগুলো তখনই কাজ করবে যখন আপনার একই সিলেবলের ভিতরে থাকবে। যখন সিলেবল ভাগ হয়ে যাবে, তখন আর এই সূত্রগুলো কাজ করবে না, কারণ ভাগই হয়ে গেছে, একসাথে নাই, তাহলে কাজ আর কেন করবে, তাই না? এটাই আর কি। শব্দের শেষে এমবি থাকলে বি সাইলেন্ট থাকবে, খুবই সোজা। শুনেন, সাইলেন্ট লেটারের আসলে ধরাবাঁধার রুল নাই। হ্যাঁ, কিছু আছে কিছু নাই, এরকম একটা ব্যাপার। কিন্তু আমরা যে কাজটা করতেছি, একদম বি থেকে শুরু করে, মানে এ থেকে শুরু করে জেড পর্যন্ত প্রত্যেকটা লেটার ধরে ধরে আলোচনা করব। তো আমরা যেটা শেখাবো সেটাই রুল। উপরে কি মানে রেফারেন্স বইতে আছে কি না আছে সেটা আপনার দেখার দরকার নেই। আমরা যে টেকনিক শেখাচ্ছি, রুল শেখাচ্ছি, সেটা মনে রাখেন, সেটা দিয়ে আপনি সুন্দরভাবে কাজ চলে যাবে ইনশাল্লাহ। তো
তো শব্দের শেষে এমবি থাকলে বি হচ্ছে সাইলেন্ট। ওকে, চলেন সামনে আগে। তারপর দেখেন বিটি থাকলে বি সাইলেন্ট অল্প কিছু শব্দে, মানে বিটি থাকলে বি সাইলেন্ট অল্প কিছু শব্দে। একই কথা চাইলে অনেকভাবে বলা যায়, বি এর পরে টি থাকলে বি সাইলেন্ট। তো আমরা বি এর পরে টি এভাবে লিখি না, আমরা লিখছি বিটি থাকলে বি সাইলেন্ট অল্প কিছু শব্দে। মানে এই শব্দ দিয়ে খুব বেশি একটা উদাহরণ দেখা যায় না। এখানে আমরা তিনটা উদাহরণ দেখতে পাচ্ছি, ডেট, ডাউট এবং হচ্ছে সাটল। ঠিক আছে, সাটল, ব্যাস এরকম। শুনেন, এখানে যতগুলোই থাকুক না কেন আমাদের শিটে কভার করা হবে ইনশাল্লাহ। ওটা নিয়ে আমাদের কাজ চলতেছে, প্রতিনিয়ত কাজ চলতেছে। ওটা খুবই উন্নত মানের একটা শিট হতে হতে যাচ্ছে। কোর্সটা শেষ হওয়ার কিছুদিনের মধ্যে আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। আচ্ছা, তারপরে চলেন দেখেন যেসব জায়গায় সি উচ্চারিত হবে না, কোন কোন জায়গায় খেয়াল করেন। এস সি এরপরে যদি ই অথবা আই থাকে তাহলে সিটা উচ্চারণ হবে না। হ্যাঁ, যেমন দেখেন ডিসেন্ট, এখানে সি এর পরে, মানে এস সি তো একসাথে আছে, শুধু সি এর পরের কথা বলি না, এস এবং সি একসাথে থাকবে, তারপরে ই অথবা আই থাকলে সিটা সাইলেন্ট। যেমন ডিসেন্ট, এখানে এস সি আছে, ই আছে, সো সিটা সাইলেন্ট। বুঝছেন? সায়েন্স, এখানে এস সি এর পর আই আছে, সিটা সাইলেন্ট। তারপর দেখেন ট্রান্সেন্ট, এখানে এস সি এর পরে ই আছে, ইটা, সিটা সাইলেন্ট। আর এখানে দেখেন এটা একটু ব্যতিক্রম, এখানে এস সি এর পরে এল আছে কিন্তু তারপরে সিটা সাইলেন্ট। তো ব্যতিক্রম গুলো মনে রাখতে হবে। ঠিক আছে, এই আর কি। চলেন তারপর দেখি, সি কেও একসাথে থাকলে, সি কে একসাথে থাকলে অথবা সি কিউ একসাথে থাকলে সিটা সাইলেন্ট। যেমন ব্ল্যাক, লক, তারপর অ্যাকুইট, এখানে প্রত্যেকটাই কি সি সাইলেন্ট। তারপর দেখেন সি সাইলেন্ট এরকম আরেকটা শব্দ হচ্ছে ইনডাইট, এখানে আইটাও লং সাইন দে, সাউন্ড দে, সিটা তো সাইলেন্ট। জাস্ট একটা শব্দ আমরা পাইছি, এটা মনে রাখবেন, ইনডাইট। বুঝছেন? আচ্ছা, তারপর দেখেন এবার দেখবো আমরা যেসব জায়গায় ডি উচ্চারিত হবে না। খুবই মজার একটা প্যাটার্ন, ডি জি অথবা ডি জে থাকলে ডি সাইলেন্ট। যেমন দেখেন এই শব্দের উচ্চারণ বাজেট, কারণ ডি জি একসাথে আছে, বাজেট। এই শব্দের উচ্চারণ ফ্রিজ, ডি জি একসাথে আছে। এই শব্দের উচ্চারণ ব্রিজ, এটার উচ্চারণ নলিজ, বা আমরা নলেজ বলতে পারি, নলেজ। এখানে দেখেন এই শব্দটাকে আমরা বলি অ্যাডজাস্ট, অ্যাডজাস্ট না অ্যাডজাস্ট, ডি সাইলেন্ট। ডি জি অথবা ডি জে একসাথে থাকলে ডি কি সাইলেন্ট। তারপর এটাকে আমরা অ্যাডজেক্টিভ বলি, কিন্তু এটা অ্যাডজেক্টিভ না, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ডিটা সাইলেন্ট। মূল কথা কি, মূল কথা হচ্ছে ডি এর পরে যদি জে জে এই সাউন্ড থাকে তাহলে ডি সাইলেন্ট। এই কথাটাকে লিখে বোঝানোর জন্য আমরা এইভাবে দুইটা লিখছি আর কি। অরিজিনাল ব্যাপারটা হচ্ছে ডি এর পরে যদি জে সাউন্ড থাকে তাহলে ডি সাইলেন্ট, আর লিখে দেখেন আমরা এইভাবে লিখতে পারি আর কি। আচ্ছা চলেন তারপর দেখি, আরো কিছু শব্দে ডি সাইলেন্ট থাকে, যেমন হ্যান্ডসাম। দেখেন এটা কিন্তু কম্পাউন্ড ওয়ার্ডের মধ্যেই পড়ে। হ্যান্ড মানে হাত, সাম মানে কি সাম। শুনেন, কম্পাউন্ড ওয়ার্ডের আরেকটা মূল জিনিস আছে ভাই, কথায় কথা চলে আসে। কম্পাউন্ড কথা বলে কথা লম্বা হবে, থাক ওদিকে না যাই। এখানে ডিটা সাইলেন্ট, কিন্তু আলাদা করে পড়লে হ্যান্ড মানে হাত, সাম মানে কি সাম মানে সাম। ভাই যদি এতই আগ্রহ থাকে সেন্টেন্স মেকিং আসেন, যে না ভাই আমার খুব পিপাসা, এখন কম্পাউন্ড ওয়ার্ড যদি আমি ডিপলি বুঝাইতে চাই আমার আরো 7-8 মিনিট কথা বলা লাগবে। একটা কথা তো বলছি, কম্পাউন্ড ওয়ার্ড কি, যে একটা শব্দ ভাঙলে একাধিক শব্দ পাওয়া যাবে, একাধিক শব্দ মিলে যখন একটা শব্দ হয় তখন সেটা কম্পাউন্ড ওয়ার্ড। বুঝছেন? ওটা বেসিক কথা, রিডিং এর জন্য যতটুকু লাগে। বিস্তারিত জানতে হলে সেন্টেন্স মেকিং এ আসেন। আচ্ছা, তাহলে কি এটা হচ্ছে হ্যান্ডসাম না হ্যান্ডসাম, ডিটা সাইলেন্ট। এগুলো মনে রাখতে হবে, এগুলো কোনো রুল নাই, ডিরেক্ট মনে রাখতে হবে। আমরা এটাকে স্যান্ডউইচ বলি, স্যান্ডউইচ না স্যান্ডউইচ। এটা এটা হচ্ছে হ্যাঙ্কারচিফ, মানে রুমাল আর কি। আর এটাকে আমরা বলি ওয়েডনেসডে, এভাবে বলি না, এটার উচ্চারণ হচ্ছে ওয়েন্সডে। এখানে ডিটা তো সাইলেন্ট, হ্যাঁ, এবং সেই সাথে ইও সাইলেন্ট, এবং এসটা যেটার মধ্যে সাউন্ড দেয়, ওয়েন্সডে। আমরা 7 দিনের নাম পড়ছি না, ওই ক্লাসে এটা ব্যাখ্যা করছি আমরা, ওয়েন্সডে। আচ্ছা, ওয়েন্সডে মানে কি বুধবার, ওয়েন্সডে, থার্সডে, ফ্রাইডে। আচ্ছা চলেন তারপরে সাইলেন্ট এফ, সাইলেন্ট এফ যুক্ত শব্দ পাওয়া যায় না, সাইলেন্ট এফ যুক্ত শব্দ পাওয়া যায় না। তারপরে দেখেন যেসব জায়গায় জি উচ্চারিত হবে না, খেয়াল করেন শব্দের শুরুতে বা শেষে জি এন থাকলে জি সাইলেন্ট। যেমন ধরেন নেট আছে এখানে, তারপরে সাইন আছে, সাইন হচ্ছে শব্দের শেষে, নার্ল আছে, নস্টিক আছে। এই শব্দগুলো তো বেশি একটা কমন না, কিন্তু তারপর দেখাচ্ছি। তারপর ফরেন আছে। শব্দের শুরুতে বা শেষে, শুরুতে বা শেষে যদি জি এন থাকে তাহলে জিটা সাইলেন্ট, জি এন থাকতে হবে একসাথে, জি সাইলেন্ট।
আচ্ছা, তারপর দেখেন শব্দের সরি ভাওয়ালের পর জি এইচ থাকলে জি এবং এইচ দুটোই সাইলেন্ট। যেমন দেখেন নাইট, ভাওয়ালের পরে জি এইচ আছে, ভাওয়ালটা হচ্ছে আই, এরপরে জি এইচ আছে, ভাওয়ালের পর জি এইচ থাকলে জি এইচ দুটোই সাইলেন্ট। রাইট, রাইট মানে সঠিক। তারপর ডটার, ভাওয়ালের পরে জি এইচ আছে, জি এইচ দুটোই সাইলেন্ট। বুঝছেন? আচ্ছা, এই কথাটাকে আমরা সেকশন 5 অন্যভাবে বলছি যে আই জি এইচ একসাথে থাকলে আই লং সাউন্ড দেয় আর জি এইচ সাইলেন্ট থাকে, তাই না? জি। তারপর দেখেন থ্রু, থ্রু, থ্রু মানে হচ্ছে মাধ্যম আর কি। তো এখানে ভাওয়ালের পরে জি এইচ আছে, জি সাইলেন্ট। ভাওয়ালের পর জি এইচ থাকলে জি তো সাইলেন্ট সাইলেন্ট এবং এইচ ও সাইলেন্ট, মনে রাখবেন। তারপরে দেখেন, এবার দেখবো আমরা এইচ যেসব জায়গায় উচ্চারিত হবে না। আচ্ছা, শব্দের শুরুতে জি এইচ থাকলে এইচ সাইলেন্ট, এই শব্দের আন্ডারে উদাহরণ কম। যেমন দেখেন এটা গোস্ট, গোস্ট মানে হচ্ছে ভূত, এটাকে অনেকে ঘোস্ট বলেন, ঘ দিয়ে বলেন, কিন্তু অরিজিনালি ঘ দিয়ে না, গ দিয়ে হবে গোস্ট। তারপর হচ্ছে গার্কিন, তারপর হচ্ছে গ্যাটো, এই শব্দগুলো খুবই আনকমন ভাই, খুবই আনকমন, বুঝছেন? আচ্ছা, চলেন সামনে দেখি। শব্দের শুরুতে আর এইচ থাকলে এইচটা সাইলেন্ট। শব্দের শুরুতে আর এইচ যদি একসাথে থাকে তাহলে এইচটা সাইলেন্ট। যেমন এই শব্দের উচ্চারণ রাইম, রিদম, রেটরিক, বুঝছেন? আচ্ছা, মনে রাখবেন এগুলা। তারপর দেখেন শব্দের শুরুতে ডাব্লিউ এইচ থাকলে এইচ সাইলেন্ট, এটা আমরা সেকশন 4-এও পড়ে আসছি। যেমন হোয়াট, ওয়েন, হোয়েন না ওয়েন, উইচ, এইচটা উচ্চারণ করে পড়তো ওল্ড ইংলিশে, এখনো অনেকে পড়ে, কিন্তু আধুনিক ইংলিশে এটা এইচটা সাইলেন্ট থাকে। উইপ, ওয়াইল, হোয়াইট, এরকম উদাহরণগুলো পড়ছি। তবে এই যে নিয়মটা যে শব্দ শুরুতে ডাব্লিউএস থাকলে এই সাইলেন্ট থাকলে, এটার কিছু ব্যতিক্রম আছে। ব্যতিক্রমগুলা কি? যে 4টা শব্দ আছে যেখানে ডাব্লিউটা সাইলেন্ট থাকে, এইচটা উচ্চারণ হয়, বুঝছেন? এটা মনে রাখতে হবে, এগুলো সেকশন 4 থেকে আমরা বলে বলে আসছি। আরো কিছু শব্দে এই সাইলেন্ট থাকে, এগুলো হচ্ছে বিচ্ছিন্ন শব্দ, মানে এখানে সেখানে দেখা যায়। যেমন দেখেন অনেস্ট, অনার, অনার, অনার একই বানান দুই রকম, মানে একটা এটা হচ্ছে আমেরিকান, এটা হচ্ছে ব্রিটিশ, ব্রিটিশ ইংলিশ আমেরিকান ইংলিশে কিন্তু এটা নিয়ে বলা আছে। তারপর দেখেন আওয়ার, হ্যাঁ আওয়ার শব্দের মধ্যে এইচ সাইলেন্ট, এয়ার এখানে এইচ সাইলেন্ট, এই শব্দগুলো মনে রাখবেন। চলেন তারপর দেখি যে সাইলেন্ট যে যুক্ত শব্দ পাওয়া যায় না। তারপর যেসব জায়গায় কে উচ্চারিত হবে না, খুবই সিম্পল, শব্দের শুরু থেকে এন থাকলে কে সাইলেন্ট, খুবই সিম্পল। নাইফ মানে ছুরি, কে এন আছে, কে এটা সাইলেন্ট। তারপর হচ্ছে নব, নব মানে কি, ওই যে দরজার নব থাকে, নব, এখানে কে এটা সাইলেন্ট। তারপর নো, নো মানে হচ্ছে জানা, হ্যাঁ জানা শোনা, জানা শোনা না মানে জানা শোনা আর কি, কোনো কিছু সম্পর্কে ধারণা রাখা, জ্ঞান রাখা, এটাকে বলা যায় জানা আর কি, জানা, এখানে কে এটা সাইলেন্ট। নলেজ শব্দের মধ্যে কে এটা সাইলেন্ট, শব্দের শুরুতে কে এন আছে, বুঝছেন? অরিজিনালি নলেজ হয়, এখানে ই এর সাউন্ড আয় শর্ট সাউন্ড হয়, কিন্তু অরিজিনালটা দরকার নেই, নলেজই পড়বেন। ওকে, তারপর দেখি যেসব জায়গায় এল উচ্চারিত হবে না। সাইলেন্ট এল এর ধরাবাঁধা কোনো রুল নাই, এটার কোনো রুল নাই, আপনাকে শব্দগুলো মনে রাখতে হবে। যেমন ধরেন হাফ, মনে রাখতে হবে এলটা সাইলেন্ট। যেমন এটা হচ্ছে আপনার টক, টক মানে কি, টক মানে কথা বলা, মনে রাখতে হবে এলটা সাইলেন্ট। এখানে হচ্ছে উড, হ্যাঁ 911 কে আছেন, প্রত্যেকদিন আমি 911 এটা খুঁজি, 911 কিছু কোশ্চেন করছিলেন, এই ধরনের যে উড শব্দটা কেমন হয়েছে বুঝেন নাই। একটা মানে জিনিস ক্লাসে যদি আলোচনা করা হয় সেটা যদি না বুঝে তাহলে তো সমস্যা। তারপরে সমস্যা নেই, আমরা কোর্সের শেষে আপনাদের প্রশ্ন, যারা যে প্রশ্ন করছেন ওগুলোর উপর আলোচনা হবে। আচ্ছা, তো এখানে এই শব্দগুলোতে কি এল সাইলেন্ট। তারপর স্যামন, এল সাইলেন্ট, এই শব্দটা খেয়াল করেন, এখানে এলটাকে সাইলেন্ট রেখে উচ্চারণ করা যায়, আবার উচ্চারণও করা যায়। আমন্ড, আলমন্ড দুটাই সঠিক, আপনার যেটা ভালো লাগে উচ্চারণ করেন, সমস্যা নেই। সাইলেন্ট এল এল এর ধরাবাঁধা রুল নাই, আপনাকে জাস্ট মুখস্থ করতে হবে। তারপরে যেসব জায়গায় এম উচ্চারিত হবে না খেয়াল করেন, সাইলেন্ট এম যুক্ত শুধু একটা শব্দ আছে, নিমোনিক, আমরা আর পাইনি, পাইলে দিবনি, ঠিক আছে? আচ্ছা চলেন তারপর যেসব জায়গায় এন উচ্চারিত হবে না, শব্দের শুরুতে এম এন থাকলে এন সাইলেন্ট। যেমন দেখেন কলাম, শব্দের এ সরি এখানে শেষে হবে, আমি খুবই দুঃখিত, শব্দের শুরুতে না, এটা শেষে হবে, দেখছেন? উদাহরণ কিন্তু শেষে দেওয়া, কিন্তু লেখা কি শুরুতে, ভুল হতেই পারে ভাই। আচ্ছা খেয়াল করেন, শব্দের শেষে, শুরুতে না, শব্দের শেষে এম এন থাকলে এন, এনটা সাইলেন্ট। যেমন কলাম, কলাম মানে কি, কলাম বুঝেন তো, পত্রিকার কলাম থাকে, বিল্ডিং এর কলাম থাকে, কলাম। অটাম একটা ঋতুর নাম, শরৎকাল, হ্যাঁ এম এর পরে এন, ওকে। জি, আশা করি বুঝতে পেরেছেন। শব্দের শেষে এম এন থাকলেই
এনটা সাইলেন্ট। ওকে, তারপর দেখবো যেসব জায়গায় পি উচ্চারিত হবে না। ভাই পি উচ্চারিত হবে না, এটার আন্ডারে উদাহরণ সংখ্যা কম। বুঝছেন? মনে রাখবেন নাকি? ডিরেক্ট মনে রাখবেন। শব্দের শুরুতে পি এস, পিটি, পি এন থাকলে পিটা সাইলেন্ট। যেমন সাইকোলজি, সাইকো, সাইকায়াট্রিস্ট, এগুলোতে প্রত্যেকটাই শব্দের শুরুতে পি এস আছে, পি সাইলেন্ট। তবে একটা মজার ব্যাপার বলি, পিটি যদি আমি এটা এখানে ইনপুট করছি, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি শব্দের শেষে আছে। এটা একটু ব্যতিক্রম হিসেবে মনে রাখেন, নয়তো একটা কাজ করা যেত, এটাকে বাদ দিয়ে আলাদা করে একটা প্যাটার্ন সাজানো লাগতো। যাক, সমস্যা নাই, এটা মনে রাখেন। মানে এখানে শব্দের শুরুতে না, এটা শেষে। আচ্ছা, তারপর দেখেন, পিএন শব্দের শুরুতে আছে, পিটা সাইলেন্ট। যেমন নিউমোনিয়া, একটা রোগ। হ্যাঁ, এখানে দেখেন পিএন শব্দের শুরুতে আছে, পিটা সাইলেন্ট। চলেন, তারপর আরো কিছু শব্দ আছে যেখানে পি সাইলেন্ট থাকে। যেমন দেখেন কাবোর্ড, এটাকে এই বরাবর ভাগ করলে কিন্তু কাপবোর্ড হওয়ার কথা, কিন্তু না, কাবোর্ড। ওকে। তার রাসবেরি এক ধরনের ফলের নাম। কোর, এখানে পি তো সাইলেন্ট, এস ও সাইলেন্ট ভাই। কোর, মনে রাখবেন এই শব্দগুলো। এটা হচ্ছে কু। কু মানে কি? কু মানে হচ্ছে কৌশল। আচ্ছা, চলেন দেখি সামনে। সাইলেন্ট কিউ যুক্ত শব্দ পাওয়া যায় না। অনেকেই বলেন সাইলেন্ট কিউ আছে, অ্যাকচুয়ালি শুনেন আমি বলি, সি এবং কিউ যদি থাকে, অনেকে বলে কিউ সাইলেন্ট। আরে না ভাই, সি সাইলেন্ট। বুঝছেন? সাইলেন্ট কিউ যুক্ত শব্দ পাওয়া যায় না। ওকে, তারপরে সাইলেন্ট আর। সাইলেন্ট আর যুক্ত শব্দ একটু অ্যাডভান্সড, আসলে অ্যাডভান্স। তো এই টপিকটা আলোচনা করা হবে কোথায়? ব্রিটিশ ইংলিশ এবং আমেরিকান ইংলিশের অংশে এটা আলোচনা করা হবে। আমাদের তো রিভিশন শেষ হয় নাই, এরপরে তো আরেকটা রিভিশন ক্লাস হবে, সেখানে আমরা এই অংশটা নিয়ে আলোচনা করব। ওকে, যেসব জায়গায় এস উচ্চারিত হবে না, চলেন খেয়াল করেন। সাইলেন্ট এস এর ধরাবাঁধা কোনো রুল নাই। তো রুল না থাকলে কি করতে হবে? আপনার ডিরেক্ট মুখস্থ করতে হবে। যেমন ডেব্রি, বর্জিয়া, আইল, আইল্যান্ড। ভাই শুনেন, সেকশন 7-এ অনেক অদ্ভুত অদ্ভুত শব্দ দেখবেন যেগুলা প্রনাউন্সিয়েশন রুল কিছুই ফলো করে না। দরকার নেই, সবকিছু জোর করে ফলো করানোর দরকার নেই, ওরা ওর মধ্যে ছেড়ে দেন, উচ্চারণ যা আছে সেটা করেন। আর কেন প্রনাউন্সিয়েশন রুল ফলো করে না, এটারও কিন্তু ব্যাখ্যা আমরা দিছি আমাদের রিভিশন ক্লাসে, আমরা বলবো এরপরে ক্লাসে বলবো। কারণ এটা শব্দ ভাই অন্য দেশ থেকে আসছে, অন্য দেশে ওইভাবে দেখেন, এই শব্দটা অন্য দেশে বর্জ্য উচ্চারণ করা হয়তো, হুবহু ওই উচ্চারণ ওই বানান নিয়েই ঢুকছে। মানে যখন ইংলিশে ঢুকছে, তখন না ওই বর্জোয়ারে মানে বাদ দিয়া ইংলিশের অনুযায়ী উচ্চারণটাকে সেট করা হয় নাই। মানে বানানো ঢুকছে, উচ্চারণও ঢুকছে, এই হচ্ছে কারণ আর কি, বর্জোয়া। আচ্ছা, আর এই শব্দগুলো খুবই কমন, যেমন আইল্যান্ড, আইল্যান্ড মানে হচ্ছে দ্বীপ। ওকে, চলেন তারপর দেখি যেসব জায়গায় টি উচ্চারিত হবে না। ভাই এটা একটু ইম্পর্টেন্ট, খেয়াল করেন, এটা অনেক কমন, অনেক জায়গায় ব্যবহৃত হয়। শব্দের শেষে টি সি এইচ থাকলে টি সাইলেন্ট। যেমন ম্যাচ, ক্যাচ, স্কেচ, ওয়াচ, এরকম শব্দের শেষে থাকবে। ভাই অনেক স্যাররা এভাবে পড়ান, টি সি এইচ সমান সমান চ। ভাই একই কথা ঘুরে ফিরে। হ্যাঁ, মানে এটা যদি সাইলেন্ট থাকে তাহলে এটা তো চই হবে। তো আমরা এইভাবে না পড়ে অরিজিনালি পড়াচ্ছি আর কি, টি সি এইচ থাকলে টিটা সাইলেন্ট, আর সি এইচ এর উচ্চারণ তো চয়ের মতোই হবে। আচ্ছা, তারপর দেখেন, শব্দের শেষে এস টি ই এন থাকলে টি সাইলেন্ট, মানে এস টেন আর কি। যেমন লিসেন, নট লিস্টেন, ফ্যাশন, ক্রিসেন। বুঝছেন? জি। তারপরে দেখেন, শব্দের শেষে এস টি এল ই থাকলে টি সাইলেন্ট। যেমন ক্যাসল, ক্যাস্টল না, হাসল, হাস্টল না, উইসল, উইস্টল না। বুঝছেন? আর ডাব্লিউ এইচ থাকলে তো এইচ তো এমনিতেও সাইলেন্ট। এই যে প্রশ্ন করছে, ক্লাস করে না ঠিক মতো, উল্টাপাল্টা প্রশ্ন করে, স্যার ওইখানে সাইকো কেমনে সি এইচ চ যেখানে ক। এ ভাই আপনি বড় ক্লাস দেখে নিন, সি এইচ এর সাউন্ড ক, ক এর মতো হয়। সি এইচ এর সাউন্ড তিনটা, খালি চ হয় না। সি এইচ এর সাউন্ড চ এর মতো হয়, ক এর মতো হয়, তালব্য শ এর মতো হয়। সাকিব, আপনি ওই বড় ক্লাস দেখে নিন, ওইখানে আলোচনা আছে। ওগুলা মিস করলে তো এই ধরনের প্রশ্ন করবেনি। ওগুলা দেখে নিন, ওইটা দেখার পরেও যদি প্রশ্ন থাকে তখন আইসেন। আচ্ছা, আরো যেসব শব্দে টি সাইলেন্ট থাকে, যেমন ক্রিসমাস, মর্গেজ, অ্যাজমা, সফেন, বুফে। এই শব্দটাকে আমরা অনেকে বাফেট বলি, কিন্তু বাফেট না, বুফে বা বাফে। ব্যালেই, গুরমে, অফেন বা অফটেন, এটাকে দুই ভাবে উচ্চারণ করা যায়। অফেন, অফটেন দুই ভাবে উচ্চারণ করা যায়। এই শব্দগুলোকে মনে রাখতে হবে ভাই, মনে রাখতে হবে। আচ্ছা, সাইলেন্ট ভি, সাইলেন্ট ভি যুক্ত শব্দ পাওয়া যায় না। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে কি, সাকিব ভাই একটা প্রশ্ন করছে, স্যার ওইখানে যে সাইকো কেমনে হবে? সিএইচ তো মানে ওনার নিয়ম অনুসারে তো সাইচো হওয়ার কথা, কিন্তু সাইকো কেন হবে? ভাই ওইটা ইংলিশ রুটের শব্দ না, সিএইচ এর সাউন্ড কয়ার মতো হয়। যেসব শব্দ
গ্রিক ভাষা থেকে ইংরেজিতে ঢুকে সেগুলো কয়ার মতো হয়, আর এগুলো লিস্ট মুখস্থ করতে হবে ভাই। মূল ক্লাস দেখেন ভালোভাবে বুঝতে পারবেন, তারপর হালকা করে একটু বলে দিলাম। সাইলেন্ট ভি যুক্ত শব্দ পাওয়া যায় না। আচ্ছা দেখেন, যেসব জায়গায় ডাব্লিউ উচ্চারিত হবে না, ঠিক আছে, খেয়াল করেন। শব্দের শুরুতে ডাব্লিউ আর থাকলে ডাব্লিউ সাইলেন্ট, ঢালাও ভাবে কাজে দিবে। শব্দের শুরুতে ডাব্লিউ এবং আর যদি একসাথে থাকে তাহলে ডাব্লিউ সাইলেন্ট। যেমন রিস্ট, রিস্ট মানে হচ্ছে কবজি। তারপর দেখেন রং, রং মানে কি? রং মানে হচ্ছে আপনার ভুল। তারপরে ধরেন রাইট, রাইট মানে লেখা, তাই না? রেসলিং, রেসলিং মানে কি? রেসলিং মানে কুস্তি। দেখেন ডাব্লিউ আর একসাথে আছে, ডাব্লিউ সাইলেন্ট। চলেন তারপর দেখি। তবে শব্দের শুরুতে ডাব্লিউ এইচ যুক্ত অল্প কিছু শব্দে ডাব্লিউটা সাইলেন্ট থাকে, যেমন হু, হুম, হুজ, হুল। এই কথাটাকে ভাই অনেক ভাবে বলছি, সেকশন 4-এ বলছি, কিছুক্ষণ আগে বলছি, এখন আবার বলতেছি। শব্দের শুরুতে যদি ডাব্লিউ এইচ থাকে, নর্মালি কি হয়? শব্দের শুরুতে ডাব্লিউ এইচ থাকলে এইচটা সাইলেন্ট থাকে। কিন্তু অল্প কিছু শব্দে, অল্প কিছু শব্দ মানে কি? এই চারটাতেই পাবেন, এই চারটা বা এই চারটা রিলেটেড শব্দের মধ্যে ডাব্লিউটা সাইলেন্ট। আচ্ছা তারপর দেখেন আরো কিছু শব্দে ডাব্লিউ সাইলেন্ট থাকে, যেমন অ্যান্সার, হ্যাঁ অ্যান্সার, সর্ট টু, এই শব্দগুলোতে ডাব্লিউ সাইলেন্ট, মনে রাখতে হবে। তারপর দেখেন যেসব জায়গায় ওয়াই উচ্চারিত হবে না, 901, সরি 911, কাদের ভাই তো নাই। আচ্ছা যাক, ওই ভাইরে বারবার স্মরণ করতেছি কেন? ওই ভাই কিছু প্রশ্ন করছিল যেগুলো উত্তর ক্লাসে দেওয়া হয়েছে, উনি খেয়াল করে নেই আর কি। খেয়াল শোনেন, যেসব জায়গায় ওয়াই উচ্চারিত হবে না, সাইলেন্ট ওয়াই যুক্ত শব্দ পাওয়া যায় না, সাইলেন্ট ওয়াই যুক্ত শব্দ পাওয়া যায় না। তবে অনেকে বলে থাকেন যে তিনটা শব্দে ওয়াই সাইলেন্ট, কিন্তু আমি এটাতে একমত নই। যেহেতু অনেকে বলে থাকেন তাই দেখাইলাম, অরিজিনালি সাইলেন্ট ওয়াই যুক্ত শব্দ পাওয়া যায় না। কিন্তু যারা বলেন যে তিনটা শব্দে ওয়াই সাইলেন্ট, তারা এই তিনটা শব্দের কথা বলেন। বিয়ন্ড, এখানে ওয়াই উচ্চারণ হয় নাই কেমনে? হইছে। প্রেয়ার, হইছে। এখন কেউ যদি বলে না সাইলেন্ট, তাহলে কি করার আছে? ওকে ঠিক আছে, আমরাও মাইনে নিলাম সাইলেন্ট। এত ঝগড়াঝাটির কিছু নেই। এটা এমন না যে এটা এটা একদল জয়ী হওয়া লাগবে, একদম পরাজিত হওয়া লাগবে, না তো যুদ্ধ, মানে যুদ্ধ বাইজে যাবো, এমন কিছু না। আচ্ছা, এরই সাথে আমাদের কি শেষ হলো? ও না না না, আরো তো আছে। আহ তিনটে ডাব্লিউ এক্স ওয়াই জেড। আচ্ছা, জেড আছে, জেড, জেড। আচ্ছা, জেড এর স্লাইডটা মিস হয়ে গেছে অ্যাক্সিডেন্টলি, আমি আপনাকে মুখে বলে দিচ্ছি শুনেন। জেড সাইলেন্ট, এরকম তিনটা শব্দ পাওয়া যায়, দুইটা না জানি তিনটা। এক্স, ও এক্স তো দেখাই নাই। আরে ডাব্লিউ এক্স, আচ্ছা এক্স এরটা বলি শুনেন, দুই একটা মিস গেছে আমি বলি। আরে ভাই মূল ক্লাসে তো আলোচনা হয়েছেই। সাইলেন্ট এক্স, সাইলেন্ট এক্স যুক্ত একটা শব্দ আছে, সেটা হচ্ছে ফও, এফ এ ইউ এক্স, ফও। এই একটা শব্দ আছে সাইলেন্ট এক্স, আর নাই। বুঝছেন? এক্স, এটা হচ্ছে সাইলেন্ট এক্স। আর সাইলেন্ট জেড যুক্ত তিনটা শব্দ আছে। একটা শব্দ হচ্ছে সেই, এখানে জেডটা সাইলেন্ট। আরো দুইটা শব্দ আছে বাট এই মুহূর্তে আমার মনে নাই। বুঝছেন? তিনটা শব্দ আছে, যাক ওটা একটু মূল ক্লাসটা দেখে নিন, ভুল হইতেই পারে ভাই। আচ্ছা, তো এরই সাথে আমাদের সাইলেন্ট লেটারের ক্লাস, মানে সাইলেন্ট কনসোনেন্টের ক্লাস শেষ, আলোচনা শেষ। তো এখন আমরা দেখবো হচ্ছে সাইলেন্ট ভাওয়াল। ওকে রেডি? চলেন। তো প্রথমে আমরা দেখবো সাইলেন্ট এ। কোথায় কোথায় সাইলেন্ট এ হয় খেয়াল করেন। শব্দের শেষে যদি আই ক্যালি থাকে, মানে এই বানান যদি থাকে, তাহলে আইটা কি? এটা সাইলেন্ট, এবং এই বরাবর ভাগ হয়ে যাবে। যেমন বেসিকলি, মানে এ বরাবর ভাগ হয়ে যাবে, বেসিকলি। লজিক্যালি না, লজিকলি, প্র্যাকটিক্যালি, স্পেসিফিকলি, অটোমেটিকলি। বুঝছেন? এটা সাইলেন্ট, এবং উচ্চারণটা সিতে গিয়ে থামবে। বেসিকলি, লজিকলি, প্র্যাকটিক্যালি, মানে সি থেকে থামবে, পর লি 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 দিয়ে উচ্চারণ করতে হবে। একই কনসোনেন্ট দুইবার থাকলে একবার ধরে উচ্চারণ করতে আপনারা জানেন। এখানে এটা সাইলেন্ট। আরো কিছু শব্দে এ সাইলেন্ট থাকে, যেন এস্থেটিক, আইল, এই শব্দগুলোতে এ সাইলেন্ট, মনে রাখবেন। তারপর দেখেন সাইলেন্ট ভাওয়াল ই। সাধারণত শব্দের শেষে যদি ই থাকে, সেই ইটা সাইলেন্ট, মানে শব্দের শেষে যখন ই থাকে ওই ইটা সাইলেন্ট। ওপেন
আপনার লং সাউন্ড হওয়ার কথা না ওপেন সিলেবলে, ওটা হয় না, সাইলেন্ট থাকে। যেমন নেম ই সাইলেন্ট, নোট ই সাইলেন্ট, ব্রিজ ই সাইলেন্ট, হ্যাভ ই সাইলেন্ট। বুঝছেন? জি। তারপর দেখেন, আমরা কি বললাম একটু আগে, সাধারণত শব্দের শেষে ই থাকলে ই সাইলেন্ট। তবে একটা জিনিস মনে রাখবেন, শব্দের মধ্যে ভাওয়াল ই ভাওয়াল ছাড়া অন্য কোনো ভাওয়াল না থাকলে এই নিয়মটা প্রযোজ্য হবে না। ধরেন আমরা বলছি শব্দের শেষে ই থাকলে ই সাইলেন্ট, এখন আপনি যদি ইটারে সাইলেন্ট করেন তাহলে এটার উচ্চারণ করবেন কি? ভাওয়াল ছাড়া কি কখনো শব্দের উচ্চারণ সম্ভব নাকি? সম্ভব না। এজন্য এটার উচ্চারণ করতে হবে। হ্যাঁ, কারণ ভাওয়ালই আছে একটা, ওটার বাদ দিলে, শুনেন, একটা বাড়িতে ধরেন, কি দিয়ে বোঝায়, ধরেন একটা আলনা, দুইটা পা আছে, দুই পায়ের উপরে খাড়া আছে। এখন মূল পায়ে যদি আপনি ভেঙে ফেলান তাহলে খারাপ কেমনে? থাকে না কিছু, এই আর কি। মানে ভাওয়ালই একটা, এটা আপনি কাটবেন কেন? এটা সাইলেন্ট করলে তো উচ্চারণই করতে পারবে না, তাহলে এমনি উচ্চারণ করতে হবে, হ্যাঁ এমনি উচ্চারণ করতে হবে। এটা তো শব্দ ভাই, এটাকে উচ্চারণ করতে হবে না। এই জন্য এই ছোট শব্দ, বিশেষ করে যদি একটা ভাওয়াল একটা ই থাকে শব্দের শেষে, তখন এটার কাজ করবে না, তখন উচ্চারণ হবে মি হি সি দাদি এরকম। তারপর দেখেন, ভার্বের শেষে ইডি থাকলে ই সাইলেন্ট। ভার্বের শেষে যদি ইডি থাকে ই সাইলেন্ট। যেমন সেভড, জয়েন্ট, কিল্ড, এখানে কিন্তু কিলেড, জয়নেট এরকম না, এই কথাটাকেও অন্যভাবে বলা হয়েছে একটু আগে। বুঝছেন? ভার্বের শেষে ইডি থাকলে ই সাইলেন্ট। আচ্ছা ভাই, ইডি এর ক্লাসটা ভালো মতো করেন তাইলে হবে। তারপর দেখেন, সাইলেন্ট ভাওয়াল আই। সাইলেন্ট আই যুক্ত দুটা শব্দ পাওয়া যায়, একটা হচ্ছে বিজনেস, একটা হচ্ছে পার্লামেন্ট। বাস এই দুটা শব্দ মনে রাখবেন। তারপর হচ্ছে সাইলেন্ট ও। সাইলেন্ট ও এর ধরাবাধা কোনো রুল নাই, জাস্ট লিস্ট মনে রাখতে হবে। পিপল, লেপার্ড, জেপার্ডি, কর্নেল। বুঝছেন? তবে একটা কথা বলি, এই ধরনের কিছু শব্দ আছে, টাফ, রাফ, এনাফ, ডাবল, এরকম বেশ কিছু শব্দ আছে যেখানে ও ইউ মিলে আ সাউন্ড দেয়। তো এগুলা লিস্ট আপনারা পেয়ে যাবেন আমাদের শিটে। বুঝছেন? আচ্ছা দেখেন, আচ্ছা এই শব্দের উচ্চারণ জিওগ্রাফি, এখানে কিন্তু ও উচ্চারিত হচ্ছে। এটা লাল কালি দিয়ে কেন লিখছি? কারণ অনেক স্যাররা বলে থাকেন যে আপনার ও ইউ একসাথে থাকলে মানে হচ্ছে আপনার ও সাইলেন্ট, বা আপনার ই ও একসাথে থাকলে আপনার ও সাইলেন্ট, অনেকে বলে থাকেন এইভাবে। তো এখানে দেখেন, ই ও একসাথে আছে, তারপরে কিন্তু ই উচ্চারণ হচ্ছে, ও উচ্চারণ হচ্ছে, এই কারণে এটা বোঝানোর জন্য এটা নিয়ে আসছিলাম। মূল ক্লাস দেখে নিন, তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তারপর সাইলেন্ট ইউ খেয়াল করেন, একটু খেয়াল করেন এটা। জি এর পরে ইউ, তারপর ভাওয়াল থাকলে ইউটা সাইলেন্ট। মানে জি ইউ তারপরে যদি ভাওয়াল থাকে, যেমন এটা গেস, তারপর হচ্ছে গেস্ট, তারপর গার্ড, গাইড। মানে জি এর পরে ইউ যদি থাকে, তারপরে যদি ভাওয়াল থাকে, গেস্ট আছে না, গেস্ট মানে কি? গেস্ট মানে কি? মেহমান, তাই না? তো জি ইউ, তারপর ই এস টি। আচ্ছা, এটার কিন্তু একটা ব্যাখ্যা দিছিলাম আমি, যে জি এর পরে যদি আপনি এই ইটা ইউটা না থাকতো তাহলে কি হইতো? তাহলে জিটা বর্গীয় জয়ের সাউন্ড দেওয়ার সম্ভাবনা থাকতো, জেস্ট। কারণ আমরা জানি যে জি এর পরে ই আই ওয়াই থাকলে জি এর উচ্চারণ বর্গীয় জয়ের মতো হয়। তো এই জিনিসটা মানে জি এর উচ্চারণ যেন গয়ের মতোই হয়, এই জিনিসটাকে পাকাপোক্ত করার জন্য ধরেন একটা ইউনি আসা হয়েছে এরকম। আচ্ছা মনে রাখবেন আর কি, জি এর পরে ইউ, তারপরে যদি ভাওয়াল থাকে তাহলে ইউটা সাইলেন্ট। হ্যাঁ, জি। তারপর আরো কিছু শব্দে ইউ সাইলেন্ট থাকে, যেমন বিস্কিট, বিল, বিল্ডিং, মনে রাখতে হবে জাস্ট। ওকে, জি আশা করি বুঝতে পেরেছেন। এবার, হ্যাঁ হ্যাঁ, ওই যে রন্ডেভু একটা আছে, আরেকটা কি জানো, যাক, থ্যাংক ইউ। অপরিচিত শব্দ তো মনে থাকে না এত। আচ্ছা খেয়াল করেন, মনোযোগ বাড়িয়ে দিন, এবার একটু মনোযোগ বাড়িয়ে দেন, এই জায়গায় একটু ইম্পর্টেন্ট কথা আছে। সেকশন 5-এ আমরা কি পড়াইছিলাম? সেকশন 5-এ আমরা ডাবল ভাওয়াল পড়াইছিলাম, রাইট? তো সেকশন 5-এর পড়াগুলো আপনি যদি ভালোভাবে খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে অনেক ডাবল ভাওয়ালের মধ্যে একটা ভাওয়াল সাইলেন্ট থাকে, ছিল কিন্তু। একটু খেয়াল করেন, সেকশন 5-এ অনেক ডাবল ভাওয়াল পড়াইছি না, তার মধ্যে একটা সাইলেন্ট ছিল। যেমন দেখেন, আমি একটু বলি, একটু বোঝার চেষ্টা করেন। যেমন এটা একটু খেয়াল করেন, এ এবং ওয়াই, আমরা কি পড়াইছিলাম? যে এ ওয়াই একসাথে লং এ এর সাউন্ড দেয়। আমরা কিন্তু ওই ক্লাসে পড়াই নাই যে এ ওয়াই একসাথে থাকলে
ওয়াই সাইলেন্ট, এ লং সাউন্ড এভাবে পড়ে নাই, কিন্তু অরিজিনালি কিন্তু ওয়াই সাইলেন্ট, এটা তো সত্য, কিন্তু আমরা পড়াই নাই। তারপরে দেখেন এ আই একসাথে থাকলে আমরা বলছি এ লং সাউন্ড দেয়, অরিজিনালি কি, অরিজিনাল হচ্ছে এ লং সাউন্ড আই সাইলেন্ট, কিন্তু আমরা কিন্তু এটা পড়াই নাই যে আই সাইলেন্ট, মনে করেন। আচ্ছা, তারপর দেখেন এরকম আরো দেখেন যে এখানে ই এ থাকলে ই এর লং সাউন্ড দেয়, এ কিন্তু সাইলেন্ট, কিন্তু আমরা বলি না, আমরা কি বলছি ভাই ই এ মিলে একসাথে ধরবেন লং ই এর সাউন্ড দেবে, ঠিক কিনা? যখন দুইটা ই একসাথে থাকে, একটা ই লং সাউন্ড আরেকটা ই সাইলেন্ট থাকে, কিন্তু আমরা কি বলছি যে দুটা ই থাকলে ই এর লং সাউন্ড দেবে, এভাবে বলছি। এরকম আরো অনেকগুলা জিনিস আমরা দেখাইছি, যেমন ও এ দেখেন, ও এ যখন একসাথে থাকে তখন ও এর লং সাউন্ড দেয়, কিন্তু অরিজিনাল ঘটনাটা কি, অরিজিনাল ঘটনা হচ্ছে ও লং সাউন্ড দেয়, এ কিন্তু সাইলেন্ট, কিন্তু আমরা সেকশন 5-এ বলি নাই, বলি নাই, তাই না? বলি নাই। এখন কথা হচ্ছে এই যে যে দুইটা ভাওয়াল পাশাপাশি থাকলে অনেক জায়গায় আমরা দেখতে পাই যে একটা ভাওয়াল সাইলেন্ট থাকতেছে আরেকটা ভাওয়াল লং সাউন্ড দিচ্ছে, আমরা কেন সেকশন 5-এ এই সাইলেন্ট ভাওয়ালের কথা বলি নাই? এর একমাত্র উচ্চারণ হচ্ছে জটিলতা এড়ানোর উদ্দেশ্যে, জটিলতা এড়ানোর উদ্দেশ্যে ওসব সাইলেন্ট ভাওয়ালকে আলাদা করে দেখানো হয়নি, ঠিক কিনা? সাইলেন্ট লেটারের ক্লাস সেকশন 7-এ, কই 5 আর কই 7? আচ্ছা, আপনি একটা জিনিস চিন্তা করেন, সেকশন 5-এ যদি আপনাকে আমি পড়ানো শুরু করে দিতাম যে এ এবং ওয়াই থাকলে এ লং সাউন্ড দেবে, ওয়াই উচ্চারণ হবে না, এগুলা কি আপনাদের মাথায় বাড়তি একটা প্রেশার? এ ভাই, সেকশন 5 কোনো সোজা সেকশন মনে করছেন? শত শত শব্দ এক একটা ক্লাসে। আমি তো জানি যে সাইলেন্ট লেটার উপর আলাদা ক্লাস আছে, তাহলে কেন আমার ওইখানে প্রেশার নিতে হবে? সেকশন 3 যখন পড়ছি আমরা, NINE, তখনও তো ই সাইলেন্ট ছিল, তো আমরা কি খুব বেশি জোর দিছি সাইলেন্ট লেটার নিয়ে? দেই নাই তো, কারণ আমাদের সেকশন 7-এ সাইলেন্ট লেটার ক্লাস আছে। আব্দুল কাদের ভাই 900 করে, এবার আপনাকে বলছি, আব্দুল কাদের ভাইয়ের একটা প্রশ্ন ছিল, যেমন আমরা এখানে কি লিখছি দেখেন, আব্দুল কাদের ভাইয়ের প্রশ্নটা আমি আপনাকে বলি। আমরা এখানে লিখছি, একটু উপর দিকে যাই, এই প্রশ্নে আমি আবারও ক্লাস, আমি এখানে লিখছি সাইলেন্ট ওয়াই যুক্ত শব্দ পাওয়া যায় না, এটা আমি লিখছি, কিন্তু অপর পক্ষে দেখেন সেকশন 5-এ কিন্তু আপনার সাইলেন্ট ওয়াই যুক্ত প্যাটার্ন আছে। আমি দেখাই, প্রশ্নটা বুঝছেন? যেমন এখানে, যেমন দেখেন ডেই, এখানে তো অরিজিনাল এ উচ্চারণ হচ্ছে, ওয়াই তো সাইলেন্ট, তাই না? এই যেটা, তো আব্দুল কাদের ভাইয়ের প্রশ্ন ছিল এটা যে স্যার আপনারা বলছেন যে সাইলেন্ট ওয়াই যুক্ত শব্দ পাওয়া যায় না, তাহলে ডেই এই শব্দের মধ্যে তো ওয়াই সাইলেন্ট, এটা কেমন হইলো? ভাই, সাইলেন্ট ওয়াই যুক্ত শব্দ যে পাওয়া যায় না, ওটা আমি মিন করছি কনসোনেন্টের ক্ষেত্রে। ওয়াই তো খালি ভাওয়াল না ভাই, ওয়াই তো কনসোনেন্টও নাকি? একটা শব্দ দেখেন যেখানে কনসোনেন্ট হিসেবে ওয়াইটা সাইলেন্ট, দেখাইতে পারবেন না। আর আমি কেন এটাকে গণায় ধরি নেই? কারণ ব্যাপারটা জটিল হবে, ব্যাপারটা জটিল হবে। আমি তো চেনাইলে চেনাইতে পারতাম, পারতাম না যে এখানে আপনার মানে এ ওয়াই থাকলেও, আমি তো নিজেও জানি এখানে ওয়াই সাইলেন্ট, জানি না আমি? তো এত জটিলে যাওয়ার দরকার নেই আব্দুল কাদের ভাই, অ্যান্সার হচ্ছে এটাই, যে এটাকে আমরা গণায় ধরি নেই, ওয়াই সাইলেন্ট লেটারের মধ্যে এটাকে আমরা গণায়, যদিও সাইলেন্ট, কিন্তু জটিলতা এড়ানোর উদ্দেশ্যে, কথা বুঝেন ভাই, একটা জিনিস খাওয়াইলেও হবে না, হজম করাইতে হবে। জটিলতা এড়ানোর উদ্দেশ্যে সেকশন 5-এর সাইলেন্ট ভাওয়ালকে আলাদা করে দেখা হয়নি, বাস। বুঝছেন? আমি অলওয়েজ চেষ্টা করছি কিভাবে কম প্রেসার দিয়া, মাথার মধ্যে প্রেসার কম দিয়ে আপনাদেরকে যেন শেখানো যায়, এটাই ছিল আমার মূল উদ্দেশ্য। দিলে তো দেওয়াই যায় প্রেসার। এখন ধরেন এই যে আমি বলছি যে সাইলেন্ট ওয়াই যুক্ত কোনো ইয়া পাওয়া যায় না, চাইলে তো ওইখানেও আমি মানে এ ওয়াই এগুলা ঢুকাই দিতে পারতাম, পারতাম না? পারতাম। আচ্ছা ঠিক আছে, চলেন, আশা করি বুঝতে পেরেছেন, চলেন সামনের দিকে যাই। তো এই আর কি, সাইলেন্ট লেটার ক্লাস আমাদের শেষ। সেকশন 5-এ যেসব ভাওয়াল সাইলেন্ট, ওগুলো নিয়ে মাথা ঘামাবেন না, 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 না। সাইলেন্ট লেটার উপর যে 3টা ক্লাস হয়েছে ওগুলো নিয়ে থাকেন, জটিল করেন না ব্যাপারগুলোরে। আপনি যদি একটু জটিল করতে চান, আমি এর চেয়েও বেশি জটিল করতে পারবো, বুঝছেন? একই জিনিস 5 মিনিটও ডেলিভারি দিতে পারবো, 5 ঘন্টাও দিতে পারবো, 5 সেকেন্ডও দিতে পারবো। আমি অলওয়েজ চেষ্টা করি আপনাদের উপযোগী করে কথা বলার জন্য, যাতে করে ঝামেলা কম হয়। ওকে, চলেন। আচ্ছা, এবার দেখবো আমরা কিউ ইউ সাউন্ড। আমরা ক্লাসের একদম শেষ দিকে চলে আসছি, আর সর্বোচ্চ 5 থেকে 7 মিনিট লাগবে। কিউ ইউ সাউন্ড আমরা দেখবো এখন।
ভাই শুনেন, ইংরেজি কিউ দিয়ে শত শত শব্দ আছে, শত শত শব্দের মধ্যে কিউ আছে। এবং মজার ব্যাপার হচ্ছে কিউ এমন একটা লেটার যে কিনা শব্দের মধ্যে একা আসে না, একা আসে না, সে সবসময় তার বেস্ট ফ্রেন্ড সঙ্গীকে সাথে নিয়ে আসে। কিউ এর সঙ্গী হচ্ছে ইউ। অর্থাৎ আপনারা শব্দের মধ্যে সবসময় দেখবেন যে কিউ ইউ একসাথে আছে সব সময়। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই কাতার একটা শব্দ, কাতার, এই কাতার শব্দের মধ্যে কিউ এর পরে ইউ না। আরে ভাই কাতার তো ইংরেজি শব্দই না। কাতার কি ইংরেজি শব্দ? আমরা তো ইংরেজি রিডিং পড়তেছি, আমরা তো ইংরেজি শব্দ নিয়ে কথা বলতেছি, আমরা তো কাতার শব্দ নিয়ে, আরবি শব্দ নিয়ে বা অন্য ভাষার শব্দ নিয়ে কথা বলতেছি না, বুঝতে হবে তো নাকি? ইংরেজি শব্দের ভিতরে কি আছে সবসময় একসাথেই আসে। তো যখন কিউ কিউ একসাথে আসে তখন একটা ঘটনা ঘটে। ঘটনাটা কি জানেন? তখন ইউ এবং ইউ মিলে এই সাউন্ড, ইউটা সাউন্ডটা একটা ব্লেন খুয়ে, আমরা যেমন এইচ ডাব্লিউ কনসোনেন্ট ব্লেন পড়ছিলাম না, সুয়ে, এরকম খুয়ে, এরকম ব্লেন্ডের মতো হয়ে যায় না। একটা ব্যাপার আপনাদেরকে বারবার সতর্ক করছি, যেখানে ডাব্লিউ আছে সেখানে চাপ নেবেন না। ডাব্লিউ আছে কারণ ডাব্লিউ এর সাথে আর সাউন্ড মিলানো, এটা আসলে একটু ট্রিকি। তো চাপ নিয়েন না, যারা বুঝবেন বুঝবেন, না বুঝলে নাই। বুঝছেন? আচ্ছা, তখন দেখি সাউন্ড দিবেন কোয়াইট, বুঝলে বুঝলেন, না বুঝলে রিকোয়েস্ট। হ্যালো চেক, একটু ওয়েট করেন। হ্যালো, হ্যালো চেক। আচ্ছা, একটু সাউন্ডের সমস্যা হচ্ছে আই থিঙ্ক। এখন ঠিক আছে? হ্যালো চেক, হ্যালো, এখন ঠিক আছে? একটু রেসপন্স করেন তো। আচ্ছা, কেউ একজন আনমিউট করে বলেন কোথা থেকে সমস্যা হচ্ছিল, তাহলে আমি ওইখান থেকে আবার টানবো। কোথা থেকে আসসালামু আলাইকুম স্যার। কোথা থেকে মানে কতক্ষণ ওই থেকে সমস্যা? আবু সাইড যেটা, ওখান থেকে একটু এখান থেকে, সমস্যা হচ্ছিল। এখান থেকে, আর একটু যান। এখান থেকে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি টানতেছি। শোনেন, খেয়াল করেন, সাউন্ডের যেহেতু সমস্যা ছিল, তো মজার ব্যাপার হচ্ছে কিউ ইউ সবসময় একসাথে আসে, কিউ একা আসে না। কিউ ইউ সবসময় খুয়ে এরকম সাউন্ড দিবে, মানে কে ডাব্লিউ কনসোনেন্ট ব্লেন্ডের মতো সাউন্ড দিবে। আর আমি একটা কথা বলছি যে যত জায়গায় ডাব্লিউ দেখবেন উচ্চারণ নিয়ে মাথা ঘামাবেন না, ডিরেক্ট উচ্চারণটাকে আয়ত্ত করে ফেলেন। হ্যাঁ, বুঝারই দরকার নাই, যেখানে কিউ ইউ আছে বুঝারই দরকার নাই এটা কেমনে হয়েছে। বুঝতে পারলে ভালো। আরে ভাই আমি বুঝতে বলতেছি না যে বুঝেন না, বুঝতে পারলে ভালো, কিন্তু সব জায়গায় বুঝতে পারবেন না, কিছু জায়গায় ইজিলি বুঝতে পারবেন। হ্যাঁ, তো জটিল করার দরকার নেই, সহজে শিখেন। তারপর যেমন এরকম আরো কিছু উদাহরণ আছে, স্কোয়ার, স্কোয়ার, আর এতটুকু হচ্ছে আর, এতটুকু স্কোয়ার, আর স্কোয়ার। না বুঝতে পারলে উচ্চারণ আয়ত্ত করেন। ডাব্লিউ মানে আমি আপনাদেরকে কোনো চাপ দিব না। আচ্ছা, আরো কিছু শব্দ দেখেন, যেমন কুইন, খু, খৌটা, মসকিটো। এখানে ক দুইবার উঠছে, কয়েকবার হয় মসকিটো। বুঝছেন? জি, বুঝতে পেরেছেন আশা করি। কিউ এই যুক্ত আরো কিছু শব্দ যেমন কোয়ালিটি, লিকুইডিটি, অ্যাকোরিয়াম, আর্থকোয়েক, এরকম আছে, এগুলো জাস্ট আয়ত্ত করে নেবেন। ওকে, শুনেন, এটা একটু ইম্পর্টেন্ট। শব্দের শেষে আপনারা জানেন যে কিউ ইউ, কিউ সব কখনো একা আসে না, এটা আপনারা জানেন যে কিউ কখনো একা আসে না। হ্যাঁ, কিউ এর সাথে অলওয়েজ ইউ আসে, আপনারা জানেন। কিন্তু যখন এই কিউ ইউ শব্দের শেষে আসে তখন একটা ঘটনা ঘটে। ঘটনাটা কি জানেন? শব্দের শেষে কিউ ইউ একা আসে না, ও আবার সাথে ই রে নিয়ে আসে। মানে কিউ কি করে জানেন? মানে কিউ হচ্ছে ভীতু, ভয় পায়। সবসময় তো ইউরের সাথে নিয়ে আসেই, যখন শব্দের শেষে থাকে তখন আরো বেশি ভয় পায়, তখন ইউ
সাথে ইউ নিয়ে আসে। তার মানে শব্দের শেষে কিউ একা থাকে না, এর সাথে ইউ ইট সাথে থাকে। এটা হচ্ছে কথা। এবং ইউ এটা সাইলেন্ট থাকে, শুধু কিউটা উচ্চারণ হয়। শব্দের শেষে কিউ ইউ ই একসাথে থাকবে এবং ইউ ই সাইলেন্ট থাকবে। আচ্ছা, খেয়াল করেন। ইউনিক, এটা সাইলেন্ট। চেক, ইউ ই সাইলেন্ট। মস্ক, ইউ ই সাইলেন্ট। অ্যান্টিক, ইউ ই সাইলেন্ট। টেকনিক, ইউ ই সাইলেন্ট। কিন্তু ইউ ই কিন্তু আসবে। কিউ কখনো একা আসে না, কিউ এর সাথে ইউ থাকে। কিন্তু কিউ যখন শব্দের শেষে থাকে তখন ইউ তো আসে, সাথে আবার ইউরও নিয়ে আসে। তবে ও দুটারে সাইলেন্ট রাখে, মনে রাখতে হবে। বুঝছেন? জি, আশা করি বুঝতে পেরেছেন। তো আজকের ক্লাসে সর্বশেষ যে টপিক আমি কথা বলবো সেটা হচ্ছে থ্রি লেটার কনসোনেন্ট ব্লেন্ড নিয়ে। কি থ্রি লেটার কনসোনেন্ট ব্লেন্ড? খেয়াল করেন, সেকশন 4-এ আমরা কনসোনেন্ট ব্লেন্ড পড়ছি, রাইট? 2 লেটারের কনসোনেন্ট ব্লেন্ড পড়ছি, কিন্তু কনসোনেন্ট ব্লেন্ড কিন্তু 3 লেটারও হয়। তো 3 লেটারের কনসোনেন্ট ব্লেন্ড গুলো হচ্ছে এরকম: SCR, SPL, SPR, STR। মানে এস এর সাথেই হচ্ছে, ব্লেন্ড গুলো এস এর সাথেই হচ্ছে। খেয়াল করেন, এই জায়গাটা একটু খেয়াল করেন। CR ক্র, PL প্ল, PR প্র, TR ট্র। এই প্রত্যেকটা ব্লেন্ড আমরা কিন্তু 4 নাম্বার সেকশনে পড়ে আসছি। শুধুমাত্র এর শুরুতে এস যুক্ত হচ্ছে। এস যুক্ত হয়ে কি হচ্ছে? 3 লেটারে ব্লেন্ড হয়ে যাচ্ছে। যেমন স্ক্র, উদাহরণ স্ক্রিন। স্প্ল, উদাহরণ স্প্লিট। স্প্র, উদাহরণ স্প্রে। স্ট্র, উদাহরণ স্ট্রং। ঠিক আছে? জি, বুঝতে পেরেছেন আশা করি। তারপরে দেখেন, তো এটাকে মনে রাখার জন্য এই স্লাইডটা মনে রাখতে হবে। স্ক্রিন, স্প্লিট, স্প্রে, স্ট্রং। 4 লেটারের কনসোনেন্ট ব্লেন্ড আমরা খুঁজছি, পাই নাই। বুঝছেন? ওকে। জি, এরই সাথে আমাদের 3 লেটার কনসোনেন্ট ব্লেন্ডের মাধ্যমেই আমাদের এই পর্যায়ের আজকের দিনের রিভিশন শেষ হয়ে গেল। ভাই, কোর্সের বাকি যে অংশটা আছে, মানে রিভিশন দেওয়া, এটা ইনশাল্লাহ পরের ক্লাসে নিব ইনশাল্লাহ। তো সে পর্যন্ত সবাই অপেক্ষা করবেন। আহ সবচেয়ে বড় কথা হচ্ছে ভাই, যত বেশি প্র্যাকটিস তত বেশি সফলতা। আপনি হাজার হাজার রুল মুখস্থ রেখে কিচ্ছু করতে পারবেন না যদি না আপনি প্র্যাকটিস করেন। শুধু কি থিওরি দিয়ে হয় নাকি? প্র্যাকটিস করতে হবে বেশি বেশি। বিশেষ করে ডাব্লিউ যুক্ত যে শব্দগুলো আছে, ডাব্লিউ সাউন্ড যুক্ত, ওগুলো একটু বেশি প্র্যাকটিস করতে হবে। আর কিছু অ্যাডভান্স জিনিস আছে যেগুলো অনেক স্টুডেন্টদের মাথায় ঢোকে না, একটু চাপ লাগে, ভারী ভারী মনে হয়। দরকার নেই ভাই, ওগুলা একটু ডিরেক্ট আয়ত্ত করুন, প্র্যাকটিস করে আয়ত্ত করে নেবেন। প্র্যাকটিস, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস, এর উপরে কিছু নাই। বুঝছেন? আচ্ছা, জি, আজকের ক্লাস এই পর্যন্তই। আহ তো সাপোর্টের জন্য, সাপোর্ট দরকার বলে যোগাযোগ করবেন সকাল 10টা থেকে বিকেল 4টা। হ্যাঁ, কি আর যোগাযোগ করবেন, অফিস অলরেডি ক্লোজ। 4টার সময় আমাদের অফিস টাইম শেষ। স্যাররা চলে গেছেন, আমি একাই অফিসে আছি। বুঝছেন? আর আমিও ইনশাল্লাহ আগামীকাল সকালে বাড়ি যাব, সবাই দোয়া করবেন ইনশাল্লাহ। এখন তো রোজার মাস চলছিল, আলহামদুলিল্লাহ রোজার মাসটা মোটামুটি ভালোই গেল আলহামদুলিল্লাহ সব দিক থেকে। এবার তো কারেন্টও ছিল, দ্রব্যমূল্য দামও কম ছিল, ভালোই আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুক্রিয়া। তবে একটা বিষয় খুবই ব্যথিত আমরা, যে রোজার মাসেও ওই যে হামলাটা হইলো মুসলিমদের উপর গাজায়, সেটা খুবই দুঃখজনক একটা ব্যাপার। যাই হোক, আমরা স্ক্রিন শেয়ার অফ করে দিচ্ছি এখন। আমাদের কোর্সের সামারি ক্লাসের যতটুকু বাকি আছে ইনশাল্লাহ এর পরবর্তী ক্লাসে নেওয়া হবে। জি, আমি স্ক্রিন শেয়ার অফ করে দিচ্ছি। তো বন্ধুরা, আজকের ক্লাস এই পর্যন্তই। অনেক বড় একটা ক্লাস হয়ে গেল। কিসের রিভিশন, মনে হয় যে নতুন করে পড়াইতেছে এমন একটা অবস্থা। হ্যাঁ, অনেক সময় নিয়েই আমরা রিভিশনটা দিচ্ছিলাম। তো যে অংশগুলো বাকি আছে সেকশন 7-এর, ইনশাল্লাহ আমরা পরবর্তী ক্লাসে কভার করার চেষ্টা করব। প্র্যাকটিস, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস, প্র্যাকটিসের বিকল্প কিছুই নাই। সবাই ভালো থাকবেন, সবাইকে সালাম জানাই। হ্যাঁ, আরেকটা কথা, শুধু রিডিং শিখে কিছু করতে পারবেন না, যেখান থেকেই পারেন সেন্টেন্স মেকিংটা শিখে নিন। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, শুভ বিকাল। যেহেতু এখন রমজান মাস, এরপরে শুভ বিকাল বলবো না, শুভরাত্রি বলবো ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।